রিফান্ড ক্লেম করবো, রাইট? জি জি স্যার। স্যার। রিফান্ড ক্লেম করবো। তো সেখানে বলেছে যে যদি ব্যালেন্সটা 50,000 অ্যাবভ হয়, কি হয়, 50,000 50,000 above। অ্যাবভ হয়, তাহলে রিফান্ড ক্লেম করা যাবে। আর যদি 50,000 অ্যাবভ না হয়, তাহলে এটা কিয়ামতের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কথা বুঝতে পেরেছি কিনা? তার মানে জি রিফান্ড স্যার। ক্লেম করতে হলে আমাকে কি Yes, করতে sir. হবে? স্যার 6 ট্যাক্স পিরিয়ড তো আমি 50,000 অপেক্ষা করবোই, এটা 50,000 এর উপরে না হইলে রিফান্ড ক্লেম করা যাবে না, 6 মাস পরেও করা যাবে না, রাইট? কিন্তু জি স্যার। যদি 6 ট্যাক্স পিরিয়ড পর এটা 50,000 এর বেশি ব্যালেন্স থাকে, তাহলে আমরা সেটা কি করতে পারবো? রিফান্ড রিফান্ড ক্লেম ক্লেম করতে করতে পারবো। পারবো। রিফান্ডের জন্য আবেদন করতে পারো। 50 আর যদি 50,000 এর মধ্যে থাকে, তাহলে আমরা এটা আজীবন ক্যারি ফরওয়ার্ড করতে হবে। কথা কি বুঝতে পেরেছি না কঠিন? না স্যার, বুঝতে পেরেছি। ওকে। এখন দেখেন এখানে যে ম্যাথটা দিয়েছে, এই ধরনের ম্যাথ আমরা তো আগেও করেছি, যে তার আউটপুট ভ্যাট বলছে 1 লাখ, ইনপুট ভ্যাট 26,600 বাদ দিলে থাকতেছে কত, 73,400। তার সাথে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যোগ করছে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বাদ দেওয়ার পর তার ব্যালেন্স কত হইলো? 2,50,000 টাকা। 2,50,000। এগুলা টোটাল ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট করার পরে তাদের ব্যালেন্স হইলো নেগেটিভ ব্যালেন্স কত? স্যার 6,600 টাকা। হ্যাঁ, এখানে নেট পেয়েবল হচ্ছে 6,600 টাকা। ভালো কথা। এই যে দেখেন আমি যে কথাটা বললাম, তাহলে এখানে তারা 76,000 উপরে কি 6,000, এখানে 76 কি আসলো, কি কোথাও ভুল আছে নাকি? এখান থেকে এটা মাইনাস করার পর এটা আসলো নাকি? এর সাথে 1 লাখ যোগ করলে এটা স্যার ভুল হয়েছে স্যার, 76,600 হবে। এখানে ভুল আছে, রাইট? এটা ক্যালকুলেশন ভুল হয়েছে, এটা মাইনাস 76,600 ওকে, 73,600 মাইনাসের ফিগার। আমরা মাইনাসের ফিগার দিব, রাইট? জি স্যার। এখন ঠিক আছে তো নাকি? জি স্যার। জি স্যার, এখন ঠিক আছে। এটা ক্লারিক্যাল মিস্টেক ছিল, কোনো অসুবিধা নাই। তাহলে এই যে খেয়াল করেন এই ফিগারটা কি আসছে, মাইনাস। মাইনাস মানে কি, টাকা বেশি দেওয়া আছে, রাইট? জি স্যার। জি স্যার। তাহলে এটা নেগেটিভ ব্যালেন্স। তো নেগেটিভ ব্যালেন্স থাকলে আমরা কি বলেছিলাম, আমি রিফান্ড ক্লেম করতে পারবো 6 ট্যাক্স পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং 50,000 টাকার উপর হইতে হবে। ঠিক 50,000 টাকার উপর আছে? জি স্যার। 50,000 উপর আছে। তাহলে এই টাকাটা আমরা 6 ট্যাক্স পিরিয়ড পরে কি করতে পারবো, রিফান্ড ক্লেম করতে পারবো। আমি যে কথাটা বলেছি সেটাই তারা এখানে একটা কোশ্চেনের আকারে দিয়েছে। বলেছে যে পেমেন্ট অফ অ্যাসেট নেট পেয়েবল ট্যাক্স যদি পজিটিভ হয়, তাহলে কি করতে হবে, ট্যাক্সটা পে করতে হবে রিটার্নের আগে, রাইট? আর যদি নেগেটিভ হয়, পজিটিভ না হয়, নেগেটিভ হয়, তাহলে কি আমাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে এখন নতুন করে? নো। না স্যার। নো, ক্যারি কারণ ফরওয়ার্ড এটা হবে। নেগেটিভ। তাহলে আমরা এখন রিফান্ডের জন্য ওয়েট করবো। রিফান্ড করতে গেলে দেখতে হবে যে এটা 6 ট্যাক্স পিরিয়ড পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড হবে এই 76,000 টাকা। পরবর্তীতে কি হবে, 6 ট্যাক্স পিরিয়ড পার হওয়ার পরে এই 76,600 টাকা রিফান্ডের জন্য আমরা কি করতে পারবো, এই যে দেখেন 50,000 টাকা বেশি কিনা। 6 ট্যাক্স পিরিয়ড পর আমরা কি কি চিন্তা করব, এই যে 6 ট্যাক্স পিরিয়ড পরে আমরা দেখবো যে এটা 50,000 টাকা উপরে বেশি কিনা। যদি নো হয় তাহলে ক্যারি ফরওয়ার্ড করবো আজীবন, রাইট? আর যদি ইয়েস হয় তাহলে আমরা এটা 3 মান্থের মধ্যে কি করব, রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করব। তাহলে পরীক্ষা যদি বলে যে নেগেটিভ ব্যালেন্স এত, এটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট হবে, তাহলে এটা যদি মনে করেন 48,000 লিখতো, তাহলে কি আমার এখানে আমি রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করব নাকি আজীবন ক্যারি ফরওয়ার্ড করবো, রাইট? জি স্যার। জি স্যার। ওকে, সবাই তো বুঝতে পেরেছি নাকি? জি জি স্যার। স্যার। এখানে বলছে যে অ্যাপ্লিকেশন প্রসেস ফর দা রিফান্ডেড অ্যামাউন্ট। অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, এটা হচ্ছে ভ্যাট রিটার্নে একটা অপশন আছে, সেখানে একটা কোশ্চেনিয়ার আছে যে আপনি কি কোনো রিফান্ড ক্লেম করতে চান কিনা। যদি টিক দেন, টিক দিলে তখন ইয়েস টিক দিলেন, টিক দেওয়ার পর আসবে হচ্ছে গিয়ে এটা কি ভ্যাট কত টাকার আর ট্যাক্স কত টাকার, ঠিক আছে, সরি এসডি কত টাকার। তাহলে এটা কিসের মাধ্যমে আমরা রিফান্ড ক্লেম করব, অ্যাপ্লিকেশন ভ্যাট রিটার্নের সাথে। কিসের সাথে? ভ্যাট রিটার্ন, অনলাইনে ভ্যাট রিটার্নের মধ্যে ওইটা অপশন থাকে, সেটা দিয়ে আমরা করব। এখানে উপরে যা কথা বলছি এই কথাগুলো আবার এখানে আবার লিখছে, তাহলে আবার পড়ার দরকার আছে আমাদের স্যার? না স্যার। নাই। এই যেটা হচ্ছে ভ্যাট রিটার্নের মাধ্যমে আমাদেরকে এটা কমিশনার বরাবর অ্যাপ্লিকেশনটা যায়, ঠিক আছে?
9.1 মূসক 9.1 এর মাধ্যমে আমাদের এটা হবে। হইলে তখন তারা কি করবে, তারা অ্যাপ্লিকেশন হইলে তারা এটা কি করবে, রিফান্ড করবে আমাদের ক্রস চেকের মাধ্যমে। কিসের মাধ্যমে করবে? ক্রস চেকের মাধ্যমে। জি, এখন সামনে আরো আপডেট করতেছে, ওইটা হইলে হয়তো সরাসরি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করে দিবে। ঠিক আছে, তাহলে আমরা এই ভ্যাট যদি এক্সেস পেমেন্ট করা থাকে তাহলে সেইটা ক্যারি ফরওয়ার্ড হবে না রিফান্ড হবে, এইটুকু কি সবাই বুঝতে পেরেছি স্যার? জি জি স্যার। স্যার। ওকে, এখন বলছে যে সাপ্লিমেন্টারি ডিউটি কি? সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি গুলা এটা একটা এডিশনাল একটা ডিউটি, এটাকে বাংলা সম্পূরক শুল্ক বলে। এইটা কোন ধরনের গুডস এর জন্য হয়, সার্ভিসের জন্য হয়? এই যে এখানে বলা আছে, তাই না? লাক্সারি গুডস, নন এসেনশিয়াল এবং সোশ্যালি আনডিজারেবল গুডস এরকম কিছু থাকলে সেগুলোর উপর কি হয়, এডিশনাল ডিউটি ইম্পোজ হয়, সেটা সাপ্লিমেন্টারি ডিউটি ফরম্যাটে হয়। ঠিক আছে, জি স্যার। এবং সাপ্লিমেন্টারি ডিউটি আমরা কোথায় পাই মনে আছে? কোন শিডিউলে পাবো? সেকেন্ড শিডিউল। শিডিউলে। পাবো, রাইট। সাপ্লিমেন্টারি ডিউটি আমরা ওইখানে অনেকগুলো জিনিস শিখেছিলাম, যে সাপ্লিমেন্টারি ডিউটি শুধুমাত্র কয়টা স্টেজে হয়? স্যার যেগুলো দুইটা স্টেজ। ইনপুট স্টেজে। দুইটা স্টেজে হয়, ম্যানুফ্যাকচারিং বাদে। একই প্রোডাক্টের উপর বা একই সার্ভিসের উপর জীবনে একবার হয়, তাহলে কয়টা স্টেজে হয়? একটা স্টেজ, একটা অনলি স্টেজে। একটা নির্দিষ্ট গুডস এর উপর একবারই হবে, একটা স্টেজই হবে, তিনটা স্টেজ হবে না। ভিন্ন গুডস এর ভিন্ন স্টেজ হইতে পারে। ঠিক আছে, মনে করেন এক্স প্রোডাক্ট সেটা হচ্ছে ইম্পোর্ট স্টেজে, ওয়াই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং স্টেজে, রাইট? জি এরকম স্যার। ম্যানুফ্যাকচারিং স্টেজ থেকে এসডি আছে? না স্যার। নাই স্যার। নাই। তাহলে যে আমি বললাম, মনে থাকলে তো বলতে স্যার এটা ভুল হয়েছে, তাই না? তাহলে একই প্রোডাক্টের উপর এসডি কয়টা স্টেজ হবে? অনলি ওয়ান স্টেজ। ওয়ান ওয়ান স্টেজ। স্টেজ। আর এক্সপোর্টের ক্ষেত্রে এসডি হয় না। এক্সপোর্টের ক্ষেত্রে কি হয় না? এসডি হয় না। এসডি হয় না। জিরো রেটের ক্ষেত্রে এসডি হয় না, যেগুলো জিরো রেটেড সেগুলোর ক্ষেত্রে এসডি হয় না। হয় না। এগুলো আমরা একদম প্রথম ক্লাসে শিখেছিলাম, তাই না? জি স্যার। এখন বলছে যে পারসন লায়াবল টু পে এসডি, সে সাপ্লিমেন্টারি ডিউটি পে করতে লায়াবল। সিম্পল হচ্ছে যিনি ইম্পোর্টের ক্ষেত্রে, যিনি ইম্পোর্টার, ইম্পোর্ট স্টেজে কে লায়াবল? ইম্পোর্টার। সাপ্লাই স্টেজে ইনপুটার। সাপ্লায়ার, রাইট? সাপ্লাই স্টেজে সাপ্লায়ার। সাপ্লায়ার। আর এসডি ইম্পোজেবল সার্ভিস গেল এটা। তারপর হচ্ছে ওকে, ডিটারমাইনিং দ্য রেট এন্ড অ্যামাউন্ট অফ এসডি পেয়েবল। তাহলে রেটটা কোথায় পাবো আমরা? সেকেন্ড শিডিউলে পাবো, তাই না? জি স্যার। সেকেন্ড জি স্যার। শিডিউলে পাবো। এবং এটা অ্যাপ্লিকেবল কিভাবে হবে? ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্ট স্টেজে যখন কাস্টম জিটি কি করা হয়, কালেক্ট করা হয়, ওই সময় এসডিটাও সহ কালেক্ট করবে, রাইট? জি জি স্যার। স্যার। ওকে। আর বলছে যে এটা মাল্টিপ্লাইং দ্য ডিউটিবল ভ্যালু অফ দ্য গুডস এন্ড সার্ভিস বাই রেট। তাহলে আমরা যখন কোন একটা প্রোডাক্টের উপর এসডি এবং ভ্যাট থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমে কি এসডি ক্যালকুলেশন হয় না ভ্যাট ক্যালকুলেশন হয়? প্রথমে ব্যাড এসডি যোগ হয়। ক্যালকুলেশন। জি No, এই যে সেকেন্ড ক্লাস আমরা করেছিলাম, মনে হয় ভুলে গেছি সব। সরি স্যার, স্যার। ফার্স্টে এসডি হয়, তারপরে তো ভ্যাট হবে। হ্যাঁ, রাইট। 100 টাকা যদি ভ্যালু অফ সাপ্লাই হয়, তার সাথে এসডি যোগ হবে 20% যদি হয়, তাহলে 20 টাকা যোগ হয়ে 120 টাকা হলে 120 টাকার উপর 50% ভ্যাট হলে 18 টাকা যোগ হয়ে 138 টাকা হবে। তাহলে প্রথমে এসডি হবে, এসডি সব মূল্যের উপর ভ্যাট হবে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তো এইসব বেসিক জিনিসগুলো ভুলে গেলে লাইফ ক্লিয়ার থাকবে না, তাই না? লাইফ ক্লিয়ার থাকবে না। এই যে দেখেন, এই যে এসডি কি হচ্ছে? অ্যাক্সেসিবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি এর উপর কি হচ্ছে? এসডি হচ্ছে ইম্পোর্ট স্টেজ, তাই না? এটা আমরা ম্যাথ করেছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। আর লোকালের ক্ষেত্রে কি বলছে? লোকালের ক্ষেত্রে এখন বলছে যে যদি ট্যাক্সেবল সাপ্লাই হয়, ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই, ট্যাক্সেবল সাপ্লাই তার মানে ভ্যাট সহ মূল্য, কি মূল্য? ব্যবসা মূল্য। যদি ভ্যাট সহ মূল্য আপনার দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে ভ্যাটটা মাইনাস করবেন। ভ্যাট মাইনাস করার পর যে ফিগার থাকবে সেটাকে আবার কিসে কনভার্ট করবেন? স্যার এসডি। এসডি ইমপ্যাক্টটা কনভার্ট করবেন, রাইট? সেই জিনিসগুলো জি এখানে স্যার। বলেছে। একটা হলো ফরওয়ার্ড ক্যালকুলেশন করা, আবার একটা কি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। যেমন 138 টাকা থেকে প্রথমে 15% ভ্যাট
ব্যাক ক্যালকুলেশন করলে 115 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 120 টাকা আসবে, রাইট? জি স্যার। আবার 120 টাকার মধ্যে 20% এসডি আছে, তাহলে এটাকে 120 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে এসডি ছাড়া মূল্য আসবে, রাইট? এইভাবে জি স্যার। ক্যালকুলেশনটা করতে হয়। পরীক্ষার ম্যাথ থাকলে আমরা দেখবো যে এটা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে না ফরওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে, যখন যেভাবে যেটা দরকার সেভাবে আমরা করে নিব, রাইট? জি জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে এসডি কি এসডি নরমালি কি হয় না, কোনো রিবেট বা রিফান্ড হয় না, তাই না? এক্সেপ্ট জি এক্সেপ্ট যদি এমন হয় যে আপনি যে প্রোডাক্টটা, যে র মেটেরিয়ালসটা কিনেছেন সেটা ইউজ করে ফিনিশ গুডটা আপনি এক্সপোর্ট করতে, ফিনিশ গুডটা কি করতেছেন, এক্সপোর্ট এক্সপোর্ট করতেছেন, তাহলে ওই এক্সপোর্ট করতেছেন যে ফিনিশ গুডটা সেটার তৈরি করার জন্য যদি র মেটেরিয়ালস কেনার সময় আপনি এসডি দিয়ে থাকেন, তাহলে সেই এসডিটা কি পাওয়া যাবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। তো সেটার জন্য ক্লেম করলে তখন সেটা বেনিফিটটা নেওয়া যাবে, ঠিক আছে? জি স্যার এছাড়া তাহলে নরমালি এসডি আর ভ্যাটের ক্যালকুলেশন কি হবে, আগে এসডি হবে, এসডি সমূলের উপর ভ্যাট হবে, তাই না? নরমাল সিনারিও। জি স্যার ওকে, এখন আপনাদেরকে একটা ব্যতিক্রম জিনিস বলবো। কি বলবো? ব্যতিক্রম। আমরা বিভিন্ন প্রোডাক্টের গায়ে এমআরপি শব্দটা লেখা থাকতে দেখছি কিনা স্যার? জি জি স্যার স্যার। জি স্যার। এমআরপি দিয়ে কি বোঝায়? ম্যাক্সিমাম রিটেল প্রাইস। প্রাইস। ওকে, আসলে এই এমআরপি যে বিভিন্ন প্রোডাক্টের গায়ে লেখা থাকে, এইটার সাথে ভ্যাট আইনের কোনো সম্পর্ক নাই। ভ্যাট আইনে প্রোডাক্টের গায়ে যে এমআরপি লেখা থাকে সেটার সাথে কোনো সম্পর্ক নাই। নেই। তাহলে এই যে এমআরপিটা কেন লেখা থাকে? এটা হচ্ছে ভোক্তা অধিকার আইন। কি? ভোক্তা অধিকার আইন। ভোক্তা অধিকার আইন অনুযায়ী বলা আছে যে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এরকম এমআরপি উল্লেখ থাকতে হবে, রাইট? জি স্যার। ওকে, তবে ভ্যাট আইনে এমআরপি আছে। এমআরপিটা কাদের ক্ষেত্রে আছে? এমআরপি শব্দটা অন্যভাবে এটা ইউজ হয়। সেই এমআরপিটা হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এটা ইউজ হয় দুই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে। কয় ধরনের? দুই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে। দুই ধরনের। একটা হচ্ছে টোবাকো, তামাক জাতীয় পণ্য। কি পণ্য? তামাক জাতীয় পণ্য। আরেকটা হচ্ছে অ্যালকোহল, মাদক দ্রব্য, রাইট? তাহলে অ্যালকোহল এবং টোবাকো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে এমআরপির ইউজ হয়। কিসের ইউজ হয়? এমআরপি ইউজ হয়। পেরিউজ হয়। সেটা সেকশন 58 এ বলা আছে। কোথায় বলা আছে? সেকশন 58 এ। এবং এইটার নাম হচ্ছে স্পেশাল স্কিম। কি? ভ্যাট আইনে এই টোবাকো এবং অ্যালকোহলের জন্য স্পেশাল স্কিম ডিক্লেয়ার করা আছে, এটা হলো সেকশন 58 এ। ওকে, জি স্যার। এইটার ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি ক্যালকুলেশন করাটা ডিফারেন্ট, ভ্যাট ক্যালকুলেশন করাটা ডিফারেন্ট। আমরা কি জানতাম যে 100 টাকা যদি বিল অফ সাপ্লাই, তার সাথে প্রথমে এসডি যোগ হবে, এসডি সব মূল্যের উপর ভ্যাট হবে। এটা হলো নরমাল সিনারিও, রাইট স্যার? জি স্যার। কিন্তু যদি মনে করেন এক প্যাকেট সিগারেটের গায়ে লেখা থাকে 500 টাকা, কত টাকা লেখা থাকে? 500 টাকা। এমআরপি লেখা থাকে 500 টাকা, তাহলে এখন এটার এসডি কত টাকা হবে, ভ্যাট কত টাকা হবে? কি আনসার করতে পারবেন? তাহলে আমাদের এসডি রেট জানতে হবে, ভ্যাটের রেট জানতে হবে, রাইট? ধরে নিলাম জি যে স্যার। এসডি রেট 20%, ভ্যাটের রেট 15%। ওকে, তাহলে এসডি কত হবে? এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে ওই এসডি বের করে যোগ করে এসব কিছু নাই, সরাসরি এমআরপির উপর পার্সেন্টেজ। সরাসরি কি? এমআরপির উপর এমআরপির উপর পার্সেন্টেজ। তাহলে যে প্যাকেটে যে 500 টাকা লেখা আছে, তাহলে 500 টাকার উপর 20% দিলে এসডি আসবে, 500 টাকার উপর 15% দিলে ভ্যাট আসবে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার জি স্যার। তাহলে এটা হলো ব্যতিক্রম। এটা কি? ব্যতিক্রম। এই যে দেখেন উপরে লেখা আছে ব্যতিক্রম। কি লেখা আছে? ব্যতিক্রম। 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 তাহলে ব্যতিক্রম কাদের ক্ষেত্রে? টোবাকো এবং অ্যালকোহল অ্যালকোহল। অ্যালকোহলের ক্ষেত্রে। এগুলার ক্ষেত্রে এমআরপি ভ্যালু যত দেওয়া থাকবে, এমআরপির উপর সরাসরি পার্সেন্টেজ দিয়ে এসডি বের করবো, সরাসরি পার্সেন্টেজ দিয়ে ভ্যাট বের করবো। এই যে মনে করেন যদি আমি 500 টাকা ধরি, 20% যদি এসডি হয় তাহলে কত টাকা এসডি? 100 টাকা। যদি 15% ভ্যাট হয় তাহলে কত টাকা ভ্যাট? 75 টাকা। 75 টাকা, রাইট? তাহলে 100 টাকা এসডি, 75 টাকা ভ্যাট। এই 175 টাকা ওই 500 টাকার ভিতরে আছে। কিসের মধ্যে আছে?
500 টাকার ভিতরে আছে স্যার। 500 টাকার মধ্যে MRP আছে। এর ভিতরে। এই প্রোডাক্টের ক্ষেত্রে গভর্নমেন্ট অনেক বড় অঙ্কের রেভিনিউ কালেকশন করতে পারে, ঠিক আছে, যার কারণে তারা এটাকে সরাসরি তাদের কন্ট্রোলে রাখছে এবং রেগুলার এটা মনিটরিং করে। হ্যাঁ, যেমন আমরা যখন রেজিস্ট্রেশন করছিলাম মনে আছে কিনা, যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন যদি সিমিলার বা আইডেন্টিক্যাল গুডস হয় এবং একের অধিক স্থান থেকে সাপ্লাই দেয় এবং বুকস অফ অ্যাকাউন্ট যদি সেন্ট্রালি সফটওয়্যার মাধ্যমে মেনটেন করে তাহলে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে, রাইট? জি স্যার। স্যার কিন্তু জি স্যার। টোবাকো আর অ্যালকোহলের ক্ষেত্রে কি বলছে, সরাসরি কি ইউনিট রেজিস্ট্রেশন। ওখানে টোবাকোর ক্ষেত্রে বলছে যে কোনো ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে, সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেওয়া যাবে না। না কেন এরকম বলছে, মনে করেন আপনার 10টা জায়গায় যদি বা 20টা জায়গায় আপনার সারা দেশে টোবাকোর ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, এখন এখান থেকে গভর্নমেন্ট প্রচুর পরিমাণে রেভিনিউ পায়। নর্মালি কি হয়, আমরা সেলস করি, সেলস করার পর মাস শেষে রিটার্ন সাবমিট করার আগে ভ্যাটটা দেই, তাই না স্যার? জি কিন্তু এই যে টোবাকো, এটার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। আপনারা দেখবেন যে সিগারেটের প্যাকেটের উপর একটা স্টিকার লাগানো থাকে রেভিনিউ স্ট্যাম্পের, রাইট? স্টিকার। বিড়ির প্যাকেটে দেখবেন যেরকম একটা কি থাকে, ব্যান্ডরোল লাগানো থাকে। ওই যে ব্যান্ডরোলটা, এটাই হচ্ছে গভর্নমেন্টের ডিউটির প্রমাণ যে গভর্নমেন্টের ডিউটিটা পেমেন্ট করা হয়েছে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এই যে সিগারেটের গায়ে যে ব্যান্ডরোলটা লাগানো হয়, বিড়ির গায়ে যে ব্যান্ডরোলটা লাগানো হয়, এইটা গভর্নমেন্টের কাছ থেকে অ্যাডভান্স টাকা দিয়ে কিনে নিয়ে প্রোডাকশনের সময় এটার সাথে প্যাকেটের গায়েটা ফিক্স করতে হয়। তাহলে তারা অ্যাডভান্স টাকা দিয়ে তারপর এটা গভর্নমেন্ট থেকে কালেক্ট করে তাদের প্রোডাক্টের গায়ে এটা ফিক্স করে। কথা বুঝতে পারছি স্যার? জি স্যার। কিন্তু অন্যান্য গুলোর ক্ষেত্রে কি করি, আমরা বিক্রি করি, বিক্রি করার পর মাস শেষে ভ্যাট রিটার্নের আগে ভ্যাট জমা দেই। কিন্তু টোবাকোর ক্ষেত্রে কি হয়, সিগারেট বিড়ির ক্ষেত্রে এগুলো হচ্ছে প্রত্যেকটা সিগারেটের প্যাকেট, সিগারেট যখন প্রোডাকশন হচ্ছে বা বিড়ি প্রোডাকশন হচ্ছে, ওই তার প্যাকেটের উপর ব্যান্ড রোলের স্টিকারটা লাগানো থাকতে হয়, রাইট? এবং ওই ব্যান্ড জি স্যার। রোলটা গভর্নমেন্টের কাছ থেকে পারচেজ করতে হয় টাকা দিয়ে। তাহলে এটা প্রোডাকশনের সময় এটার এই ডিউটি পেমেন্ট করে, ট্যাক্স ভ্যাট পেমেন্ট করে কি হচ্ছে, তারপর প্রোডাকশন হচ্ছে, তারপর ডেলিভারি হচ্ছে। কেন এটাতে এত নজরদারি, কারণ এখান থেকে গভর্নমেন্ট অনেক বেশি রেভিনিউ পায়, এই জন্য অনেক বেশি ওইটার প্রতি তাদের গভর্নমেন্টের নজর আছে। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। জি স্যার। তাহলে এমআরপি হচ্ছে ভ্যাট আইনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র 2 ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে বুঝবো। কয় ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে? 2 ধরনের। দুই ধরনের। কি কি প্রোডাক্ট? স্যার তামাক আর টোবাকো অ্যালকোহল। অ্যালকোহল অ্যালকোহল। মনে থাকবে তো নাকি সবার? জি স্যার। জি স্যার। স্যার জি। স্যার আমরা তো যে অন্য অন্য প্রোডাক্টও এমআরপি দেখি। আপনি কি মাত্র ক্লাসে জয়েন করেছেন? না স্যার, মানে কি ওগুলো তো থাকে তো, মাঝখানে মানে মাঝখানে কি ঘুমাইতে গেছিলেন? আমরা কি ক্লাসে আলোচনা করি নাই 19 হ্যাঁ বলেন স্যার। তো? জি স্যার করেছেন। ভোক্তা আইন অনুযায়ী অন্যান্য প্রোডাক্টের এমআরপি হয়, আর ভ্যাট অনুযায়ী যদি এমআরপি বলি তাহলে টোবাকো আর অ্যালকোহলকে বোঝাবে। উনি যখন এই কোশ্চেনটা করছেন, দ্যাট মিন্স উনি ক্লাসে ছিলেন না বা অ্যাটেন্ডে ছিলেন না, বাইরে ছিলেন, রাইট? তো আমরা যারা এরকম অমনোযোগী থাকে তাদেরকে আমরা চাই না। ওকে, থ্যাংক ইউ। ক্লাস করবেন অ্যাটেন্টিভলি, দেখবেন যে পরীক্ষা পাস করবেন, ভালো করবেন। হঠাৎ করে আপনি দুনিয়ার সব কাজ করবেন, মাঝখানে ক্লাসে ঢুকলেন। আমরা এগুলো তো আলোচনা করেছি যে ভ্যাট আইনে এমআরপির কোনো কিছু নাই। এই প্রোডাক্ট যেটা আছে সেটা ভোক্তা অধিকার আইন অনুযায়ী প্রোডাক্টের গায়ে এমআরপি লিখতে হয়। আলোচনা করা হয় নাই স্যার? জি করা হয়েছে স্যার। স্যার। তাহলে আমার এই স্যার যিনি কোশ্চেন করলেন, ওনার কোশ্চেনের আনসার কি আমার দেওয়া উচিত? ওকে, এখানে পরীক্ষার জন্য আপনাদের কিছু পড়তে হবে যে হ্যাঁ লোকাল স্টেজে কোন, যা সেগুলা কয়েকটা নাম আপনার জন্য পরীক্ষার জন্য এখান থেকে হয়তো দিয়ে দিতে পারে যে লোকাল স্টেজে কোন কোন সার্ভিসের ক্ষেত্রে এসডি হয়। এখানে বইতে যে কটা আছে এখান থেকে হয়তো উল্লেখ করে দিল, এই জন্য আপনাদেরকে এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? যে এখানে লোকাল স্টেজে গুডস কোনগুলোর ক্ষেত্রে ভ্যাট হয়, মেজর তো এটা তাই না, টোবাকো। মেজর কি, সরি, এসডি হয়। এগুলো একটু আমাদের পড়তে হবে। আর এই যে এখানে যে দেখেন এসডি রেট গুলা দেওয়া আছে সেকেন্ড শিডিউল অনুযায়ী, এখানে একটা সামারি করে দিছে। এই দেখেন এখানে কি লিখছে, বিডি উইদাউট ফিল্টার এইসব, এগুলা কি আর এদের জন্য গভর্নমেন্ট কয়দিন পর পরই
এদের এমআরপি কত হবে এগুলোর জন্য গভর্নমেন্ট গাইডলাইন দিয়ে থাকে, ঠিক আছে? কারণ ওই জায়গা থেকে ব্যাট বেশি পায়, এসডি বেশি পায় জন্য গভর্নমেন্ট এটার জন্য গাইডলাইন দিয়ে দেয়। তো এখানে দেখেন বিডির ক্ষেত্রে বা সিগারেটের ক্ষেত্রে এগুলো দেখেন এসডি রেট কত, 30%, 30%, 40% এরকম কত সোলার সিগারেট প্যাকেট বিক্রি করে এগুলো এরকম লেখা আছে। হ্যাঁ, এই যে দেখেন সিগারেটের বিডির এগুলা রেট গুলো এখানে উল্লেখ করছে। আমরা বলেছিলাম যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেওয়া যায়, অলরেডি আনসার করা হয়েছে তাই না স্যার? জি স্যার। বলছি যে এসডি নরমালি বেনিফিট নেওয়া যায় না তাই না, শুধুমাত্র এক্সপোর্টের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? শুধুমাত্র এক্সপোর্টের ক্ষেত্রে। যে গুডসটা আমি এক্সপোর্ট করছি সেটা ব্যবহার করার জন্য যে র মেটেরিয়ালসটা আমরা কিনেছিলাম সেটাতে যদি এসডি দিয়ে আসি কেনার সময়, তাহলে সেই এসডিটা আমি যেহেতু এক্সপোর্ট করেছি সেই জন্য আমরা এটা কি করতে পারবো? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে অ্যাডজাস্টমেন্ট পারবো। নিতে পারবো। অ্যাডজাস্টমেন্ট নিতে পারবো। হ্যাঁ, আর মনে রাখতে হবে এটা কত দিনের মধ্যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে? যেই ডেটে আমরা শিপমেন্ট করেছি, যে ডেটে আমরা কি করেছি শিপমেন্ট করেছি সেই ডেট থেকে 6 মাসের মধ্যে। এই শিপমেন্ট মিন্স জাহাজে গাড়িতে মনে করেন যদি আপনি কি করেন জাহাজে করে শিপমেন্ট করেন, তাহলে জাহাজে যে শিপমেন্ট কবে করলাম এটার প্রুফ কি বলুন তো স্যার? কোন ডকুমেন্টটা দেখলে বুঝতে পারবো যে কবে শিপমেন্ট করা হয়েছে? স্যার বিল অফ লেডিং। এই যে দেখেন লোডেড ইনটু, দ্যাট মিন্স বিল অফ লেডিং। কি বিল অফ লেডিং? বিল অফ লেডিং মিন্স জাহাজে যেদিন তুলে দিয়েছেন, এরোপ্লেনে যেদিন তুলে দিয়েছেন, যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া ট্রাকে যান তাহলে ট্রাকে যেদিন তুলে দিয়েছেন। কথা কি বুঝতে পেরেছি? সেই ডেট থেকে, তাহলে বিল অফ লেডিং এর ডেট থেকে 6 মান্থের মধ্যে আপনাকে কি করতে হবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। ক্লিয়ার? এগুলো পরীক্ষা আসবে। তাহলে কত দিনের মধ্যে নিতে হবে? আর যদি কোনো কারণে এই 6 মান্থের মধ্যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে না পারেন, তাহলে আপনি যদি ডিভিশনাল অফিসারের কাছে ওই 6 মান্থ পার হওয়ার আগে কি যে আপনি ওই 6 মান্থের মধ্যে করতে পারবেন না, যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে তারা আরো টাইম কত মাস বাড়াই দিতে পারবে? সর্বোচ্চ ফার্দার 6 মান্থ। তাহলে এখান থেকে মনে রাখার বিষয় হচ্ছে, আর এই যে এসডিটা যে আমাদেরকে তারা দিবে এইটার জন্য একটা কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, সেটা তাদের মাধ্যমে করতে হয়। ডিউটি ড্রব্যাক অফিস আছে, কি আছে? ড্যাডো, কি ডিউটি ড্রব্যাক তাদের মাধ্যমে। ড্যাডোর অফিস হচ্ছে কোথায়? তোপখানা রোড, তাই না? সেগুনবাগিচা তোপখানা রোডে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এসডি নরমালি রিফান্ড বা ডিক্রিজিং কি বলে রিবেট পাওয়া যায় না। শুধুমাত্র কোন ক্ষেত্রে পাওয়া যাবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেওয়া যাবে? এক্সপোর্টের ক্ষেত্রে। যদি এক্সপোর্টের এগেইনস্টে যেসব র মেটেরিয়ালস আমরা ব্যবহার করেছি সেইটা যদি কি করি ইম্পোর্ট করার সময় আমরা এসডি দিয়ে আসি, তাহলে সেই এসডি অ্যামাউন্টটা কি করতে পারবো? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো বিল অফ লেডিং এর ডেট থেকে 6 6 মাসের মধ্যে। মনে থাকবে স্যার সবার? জি স্যার। আর যদি ওই ডেটের মধ্যে অ্যাডজাস্টমেন্ট নিতে না পারি, বুঝতে পারি, তাহলে ওই টাইম শেষ হওয়ার আগে আমাকে কি করতে হবে? অ্যাপ্লিকেশন করলে ডিভিশনাল রাইট, ডিভিশনাল অফিসারের কাছে অ্যাপ্লাই করলে আমাদেরকে আরো 6 মাস টাইম বাড়াই দিতে পারে, রাইট? আর ওই অথরিটি আছে। তাহলে এখন বলছে যে এসডি প্রোডাক্টের উপর যে এসডি হয়, সাপ্লাইজ উপর এসডি হয়, সেই এসডিটা কালেকশন কিভাবে হবে? ইম্পোর্ট স্টেজে কে কালেক্ট করবে বলেন তো এসডিটা? কাস্টমস না? কাস্টমস, রাইট। হ্যাঁ, আর লোকাল স্টেজে কে করবে? সাপ্লায়ার। কে করবে? সাপ্লায়ার। আর যদি কোনো সার্ভিস হয়, যেমন মনে করেন গভর্নমেন্টের কাছে আপনি কোনো একটা সার্ভিস নিচ্ছেন, তাহলে গভর্নমেন্ট ওই সার্ভিসটা আপনাকে প্রোভাইড করছে, তো তখন গভর্নমেন্ট আপনার কাছ থেকে কালেক্ট করবে। এটা ডিডাক্ট হবে না, এটা কি হবে? কালেক্ট হবে। ডিডাক্ট হলো যিনি পেমেন্ট করছেন তিনি যদি কেটে রাখেন, তাই না? তো এখানে সাপ্লায়ার বা সার্ভিস প্রোভাইডার যিনি আছেন তারা কি করবেন? কেটে রাখবেন। রাইট। সেটা কি হবে? ভ্যাটের মতো ভ্যাট রিটার্নে আউটপুট ভ্যাটের সাথে ওখানে কি হয়ে যাবে? এসডিটা ভ্যাটের মতো যোগ হয়ে যাবে। ভ্যাট রিটার্নে যোগ হয়ে গেলে অটোমেটিক লায়াবিলিটি ক্রিয়েট হলে আপনি মাস শেষে ভ্যাটের মতো পেমেন্ট করে দিলেন। ক্লিয়ার স্যার?
জি স্যার। জি স্যার। এইটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না না স্যার। স্যার। ওকে, তাহলে এখান থেকে কোশ্চেন আসলে যে কোনো ভাবে কোশ্চেন আসলে আনসার করতে পারবো। জি স্যার। ইনশাআল্লাহ। ওকে, এখন বলছে যে ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্ট, ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্ট। বুকস অফ অ্যাকাউন্টস, বুকস অফ অ্যাকাউন্টস গুলো একটু আমার সাথে মনোযোগ দিয়ে শুনলে বুঝলে মনে থাকবে, ঠিক আছে? ফার্স্ট ওয়ান বলছে যে ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্টস এর প্রথম বুকসটা হচ্ছে যে আপনি কোনো ব্যবসা করলে প্রথমে আগে পারচেজ করবেন, তারপর র মেটেরিয়ালস হোক বা ডিরেক্ট ট্রেডিং করেন, আগে কিনবেন তারপর এটা বিক্রি করবেন, রাইট? জি স্যার। তাহলে তাহলে কিনলে কিনার রেকর্ডটা মেনটেন করবেন পারচেজ বুকে। কোথায় মেনটেন করবেন? স্যার পার্সেস বুকে। পার্সেল পারচেজ বুক। বুক। পারচেজ বুকস হচ্ছে 6.1। পারচেজ বুকস কে কি হচ্ছে মূসক 6.1। 1 ওয়ান। মানে পরীক্ষা বলতে পারে মূসক 6.1 এ কি মেনটেন করা হয়, পারচেজ, স্যার অ্যাকাউন্ট সেলস, এরকম বিভিন্ন ভাবে থাকবে। তারপর 6.2 হচ্ছে সেলস, কি সেলস এর সেলস। রেকর্ড মেনটেন রাখবেন। 6.2 হচ্ছে সেলস এর রেকর্ড মেনটেন করার জন্য, Sales। আর পারচেজের রেকর্ড মেনটেন করার জন্য কি হচ্ছে 6.1। ওয়ান। তাহলে যারা ট্রেডার, যারা প্রসেস করে, ম্যানুফ্যাকচারিং করে প্রসেস করে, তাদের জন্য আলাদা করে পারচেজ বই, আলাদা করে সেলস বই রাখতে হবে, ঠিক আছে? কিন্তু যারা কোনো প্রসেস করে না, ম্যানুফ্যাকচারিং করে না, তাদের ক্ষেত্রে তারা কি করতে পারবে? স্যার পার্সেস আর সেলস একই বইয়ে এ করতে পারবে। তাদের জন্য হচ্ছে সিম্পলিফাইড একটা বক্স আছে, এটাকে বলে পারচেজ সেলস বই, ক্রয় বিক্রয় বই, সেটা হচ্ছে 6.2.1। বুঝতে পেরেছি কিনা স্যার? জি স্যার। ওকে, তাহলে আমাদেরকে বলেছে যে যখন আমরা কি করব, কোনো প্রোডাক্ট বা সার্ভিস সাপ্লাই দিব, সাপ্লাই দেওয়ার সময় ট্যাক্স ইনভয়েস, ভ্যাট চালানের মাধ্যমে দিতে। ভ্যাট চালানটা কি? মূসক 6.3 ট্যাক্স ইনভয়েস, কর চালানপত্র বলে এটাকে, কি বলে? চালানপত্র। বিক্রি করছে, ভ্যাট যোগ করে যে চালানটা ইস্যু করা হয় সেটাকে বলে ট্যাক্স ইনভয়েস, এটার মূসক 6.3। ওকে, তাহলে বিক্রির জন্য 6.3, বিক্রির জন্য কি 6.3। 6.3। 6.3। ওকে, তাহলে এখন আপনাকে যদি এর আগে মনে হয় আলোচনা করেছিলাম, মনে আছে কিনা কোনো একটা জায়গায়, যে আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আমি 10 লাখ পিস টি শার্ট এক্সপোর্ট করার জন্য অর্ডার পেয়েছিলাম, আমার ক্যাপাসিটি আছে 6 লাখ, বাকি 4 লাখ আমি অন্য একটা ফ্যাক্টরি দিয়ে ম্যানুফ্যাকচার করাইছিলাম, বলছিলাম স্যার এরকম। জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, কেন বলেছিলাম যে অন্যের অধীনে যদি আপনার কোনো র মেটেরিয়ালস থাকে, তাহলে সেটার কি ট্যাক্স রিবেট, ভ্যাট রিবেট আপনি নিতে পারবেন না, এক্সেপ্ট কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং। এই জন্য এক্সাম্পলটা দিয়েছিলাম, রাইট? জি জি স্যার। জি স্যার। স্যার। ওকে, এখন কথা হচ্ছে আপনি যখন বিক্রি করেন, মনে করেন আপনার ফ্যাক্টরি থেকে বা আপনার শোরুম থেকে বিক্রি করছেন, তাহলে বিক্রি করার সময় আপনি 6.3 ইস্যু করে বিক্রি করবেন, রাইট? জি স্যার। এখন যদি এমন হয় যে আমি যেই 4 লাখ পিস টি শার্ট আরেকজনকে দিয়ে আরেকটা গার্মেন্টস কোম্পানি দিয়ে তৈরি করব, তো তাকে আমার ওই টি শার্ট তৈরি করার জন্য ফেব্রিক্স পাঠাইতে হবে না? জি স্যার। জি স্যার। তো যে আমি যে তার কাছে ফেব্রিক্সটা পাঠাবো, এটা কি সেলস আমার? না না। স্যার। এটা কিন্তু আমার সেলস না, রাইট? যদি আমি জি স্যার। পাঠাই তাহলে তো আমার 6 দিয়ে ডেলিভারি দিতে হবে, সেলস হলে, কিন্তু এটা তো সেলস না। তাহলে এইভাবে করলে তো এটার সাথে ভ্যাট যোগ হয়ে চলে যাবে, তো আমি তো এটার উপর তো ভ্যাট হবে না, কারণ আমি তো এটা বিক্রি করছি না। এটার জন্য আলাদা ফরম্যাট, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং, চুক্তি ভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে 6.4 এর মাধ্যমে সাপ্লাই দিতে হবে। কিসের মাধ্যমে সাপ্লাই দিতে হবে? 6.4। 6.4 এর মধ্যে। 6.4 এর মাধ্যমে। এই 6.4 এর যে ফরম্যাট, সেই ফরম্যাটের মধ্যে ভ্যাটের ইমপ্লিকেশন নাই। ওখানে আপনি কার কাছে সাপ্লাইটা দিচ্ছেন, কোন কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং এর কন্ট্রাক্টের এগেইনস্টে কি দিচ্ছেন, কত কোয়ান্টিটি, এইটুক, ওইটার মধ্যে কোনো ভ্যাটের বা অ্যামাউন্টের কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ। নাই। আপনি ওখানে লিখবেন যে হ্যাঁ আপনি গ্রে ফেব্রিক্স পাঠাচ্ছেন, এত ইয়ার্ড, 10,000 ইয়ার্ড, হ্যাঁ, এত গজ, অথবা এত কেজি, অথবা এত টন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে 6.4 এর মাধ্যমে সাপ্লাই দিব কখন? অন্য কারো দিয়ে যদি আমি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করি, সাবকন্ট্রাক্ট, রাইট? জি স্যার। জি। তাহলে সেক্ষেত্রে ভ্যাটটা হবে না। তাহলে আমি যার কাছে যখন র মেটেরিয়ালসটা পাঠাইলাম, ফেব্রিক্সটা পাঠাইলাম, তখন আমি 6.4 এ পাঠাবো। কিসে পাঠাবো? 6.4 এ। 6.4 এ। আবার সে যখন টি শার্টটা তৈরি করে আমাকে ফেরত দিবে, টি শার্টটা বানায় আমাকে ফেরত দিবে, তাহলে সে তখন আমাকে কিভাবে ফেরত দিবে? 6.3 তে ফেরত দিবে না 6.4 এ ফেরত দিবে?
স্যার 6.4 এ 6.4 এ সে মালটা রিসিভ করবে, ফেব্রিক্সটা রিসিভ করবে 6.4 এ, আমাকে টি শার্টটাও ফেরত দিবে 6.4 এ। আর ওই যে সে টি শার্টটা তৈরি করার জন্য যে প্রতি টি শার্টের জন্য $2 করে আমার কাছে পাবে, সেটার জন্য সে একটা সার্ভিসের ইনভয়েস করবে 6.3 তে। কথা কি বুঝতে পেরেছি? জি জি স্যার। স্যার জি স্যার। ওকে, তাহলে 6.4 এ সে র মেটেরিয়ালসটা রিসিভ করবে, 6.5 এ ফিনিশ গুডটা আমাকে পাঠাবে, আর এডিশনাল একটা 6.3 সে ইস্যু করবে, যেই টাকাটা সে আমার কাছে ক্লেম করবে। সে এই যে টি শার্ট তৈরি করার জন্য মেকিং চার্জ হিসেবে একটা সার্ভিস চার্জ সে আমাকে ইনভয়েস করবে $2 করে পার পিস, সেটা আমাকে 6.3 তে দিবে। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি জি স্যার স্যার ক্লিয়ার? জি স্যার জি স্যার ওকে, এখন মনে করেন সারা বাংলাদেশে ওয়ালটনের অনেক শোরুম আছে না? জি জি স্যার স্যার এখন মনে করেন ওয়ালটনের মতিঝিল শোরুমে আপনি গেলেন, আপনি হয়তো একটা ফ্রিজ কিনবেন, যেই ফ্রিজটা পছন্দ হয়েছে ওইটার কালারটা আপনি যেটা চাচ্ছেন এই কালারটা মতিঝিলে নাই, আছে হচ্ছে উত্তরায়। আছে কোথায়? উত্তরা উত্তরায়। এখন আপনাকে কি তাহলে মতিঝিলের যে শোরুমের সেলসম্যান সে কি বলবে যে স্যার এই প্রোডাক্টটা আমার এই শোরুমে নাই, ঠিক আছে আপনি অন্য জায়গায় দেখেন, এরকম বলবে? নাকি বলবে স্যার এটা আমার অন্য শোরুমে আছে, আপনি একটা দিন সময় দেন, আমি ওই শোরুম থেকে আপনার বাসায় ডেলিভারি দিব, অথবা এখানে নিব, এখান থেকে আপনি আমার এখানে নিয়ে আসবো, আপনি এখান থেকে কি করতে পারবেন? তো সে যদি বলে যে আমি উত্তরা থেকে স্যার আমাদের শোরুমে এটা কালেক্ট করে আনতেছি, আপনি কালকে ডেলিভারি নিয়ে যান, এটাই তো করবে নাকি? জি স্যার জি জি স্যার স্যার, এটা জি করবে তো। স্যার। তাহলে এখন উত্তরা শোরুম থেকে যখন মতিঝিল শোরুমে পাঠাচ্ছে, এটা কি এক শোরুম থেকে আরেক শোরুমে যে পাঠাচ্ছে এটা কি সেলস? না নো। স্যার তাহলে এটা হচ্ছে নিজের মধ্যে ট্রান্সফার, তাহলে এটা হচ্ছে ইন্টারনাল ট্রান্সফার, রাইট? জি স্যার জি এটাকে স্যার বলে এটাকে বলে গুডস ট্রান্সফার, মানে পণ্য স্থানান্তর। তাহলে নিজের কোম্পানি উইদিন দ্য কোম্পানির মধ্যে যদি কি হয় গুডসটা মুভমেন্ট করে, তাহলে সেটার জন্য হচ্ছে 6.5। সেটার জন্য কি 6.5 মনে করেন ওয়ালটনের গাজীপুরে যে ফ্যাক্টরি আছে, ঠিক আছে, সেই গাজীপুর ফ্যাক্টরি থেকে যখন চিটাগংয়ের ওয়্যার হাউসে পাঠাবে, তাহলে ফ্যাক্টরি থেকে ওয়্যার হাউসে পাঠাচ্ছে, এটা কি সেলস? না না স্যার স্যার। ট্রান্সফার তাহলে ফ্যাক্টরি থেকে যে শোরুমে পাঠাচ্ছে সেলস? না। তাহলে এগুলো সবগুলো 6.5 এর মাধ্যমে যাবে। কিসের মাধ্যমে যাবে? 6.5। 6.5 এর মাধ্যমে হ্যাঁ, এটার মধ্যে ভ্যাটের কোনো ফিগার না, ভ্যাটের কোনো ফিগার থাকে না, ভ্যাটের কোনো ফিগার থাকে না, থাকে ফরম্যাটটাই না এমন, কোনো ভ্যাটের কোনো কলামই থাকে না। ঠিক আছে, সেখানে থাকে যে কি কোন জায়গা থেকে কোন জায়গায় পাঠাচ্ছে, আর হচ্ছে কি পাঠাইছে, কত টাকার প্রোডাক্ট পাঠাইছে, কত কোয়ান্টিটি, এই তিনটা জিনিস থাকে। ওখানে কোনো ওই ভ্যাটের রেট বা ভ্যাটের অ্যামাউন্ট কোনো কিছু থাকে না। কথা কি বুঝতে পেরেছি? জি জি স্যার স্যার। জি স্যার। দেন আমরা যখন আমি যদি মনে করেন এবিসি কোম্পানিকে একটা সাপ্লাই দিলাম, গুডস সাপ্লাই দিলে সে আমাকে যখন পেমেন্ট করবে, সে আমার কাছ থেকে 800 ভ্যাটটা কেটে রাখবে না যদি সে উইথহোল্ডিং এন্টিটি হয়? জি স্যার। জি জি স্যার, স্যার অবশ্যই। তাহলে সে ভ্যাটটা কেটে রাখলো, তা আমার কাছ থেকে যে ভ্যাটটা কেটে রাখলো আমাকে তো একটা ডকুমেন্ট দিতে হবে সে, তাই না? জি জি স্যার স্যার গত ক্লাসে আমরা পড়েছিলাম এটার জন্য সে একটা ভ্যাট ডিরেক্টর অ্যাট সোর্স একটা সার্টিফিকেট দিবে, রাইট? জি স্যার জি স্যার ওই সার্টিফিকেট হচ্ছে 6.6। ক্লিয়ার? আচ্ছা। আর প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম, বা সেকেন্ড ক্লাসেও পড়েছিলাম, প্রথম ক্লাসেও পড়েছিলাম যে ওই যে ইনক্রিজিং অ্যাসেট ডিক্রিজিং অ্যাসেটের ক্ষেত্রে ক্রেডিট নোট, ডেবিট নোট, সেলস রিটার্ন হলে কি হবে? ক্রেডিট নোট, তাই না? Ready, sir. যে 10 লাখ টাকা সেলস করছে, সেখান থেকে 2 লাখ টাকার পণ্য ফেরত আসছে, তাহলে এটা হবে ক্রেডিট নোট। ক্রেডিট নোট হলে ভ্যাট লাইবিলিটি বাড়বে না কমবে? স্যার কমবে কমবে। কমবে স্যার এই ক্রেডিট নোটের ফরম্যাট হচ্ছে 6.7। আর মানে যদি সেলস কমে তাহলে হলো 6.7, আর যদি সেলস বাড়ে তাহলে কি হবে? 6.8। 6.8. Yes, sir. আর ওই যে আমরা বিক্রি করার সময় কত 6.3 এর মাধ্যমে বিক্রি করি, তাই তো? জি স্যার ঠিক সেম জিনিস এটা হলো ভ্যাটের ক্ষেত্রে। আর যদি এটা টার্নওভার ট্যাক্স হয় তাহলে 6.9। টার্নওভার ট্যাক্সের কত? ওইটাকে কি 6.9 হবে 6.9। 6.9 turnover tax. যারা টার্নওভার ট্যাক্সের আওতায় এনলিস্টেড তারা 6.9 এর মাধ্যমে সেলস করবে, আর যারা ভ্যাটের আন্ডারে রেজিস্টার্ড তারা 6.3 এর মাধ্যমে সেলস করবে। কত কি বুঝতে পেরেছি? জি স্যার Yes, জি sir. স্যার আর 6.10টা এটা হচ্ছে এডিশনাল একটা গাদা খাটনির কাজ। গভর্নমেন্ট আপনাকে আপনার খরচে আপনাকে দিয়ে গভর্নমেন্টের কাজটা করে নিচ্ছে। সে তাকে আলাদা একটা করে আপনাকে একটা লিস্ট দিতে হয় যে 2 লাখ টাকার উপরে ওই মাসে আপনি কোন যেই পারচেজ গুলো 2 লাখ টাকার উপরে পারচেজ করছেন সেটা, 2 লাখ টাকার উপরে যে সেলস গুলো করছেন এটা একটা লিস্ট দিতে হয়, সেটাকে বলে 6.10। সেটাকে কি বলে?
6.10 6.10। তাহলে মনে করেন আপনি জানুয়ারি মাসে 10টা পারচেজ করছেন, 10টা ইনভয়েসে পারচেজ করছেন, এর মধ্যে 4টা ইনভয়েস ছিল 2 লাখ টাকার উপরে অ্যামাউন্ট। তাহলে সে ওই 4টা ইনভয়েসের অ্যামাউন্ট গুলা, ওই পার্টির নাম, কার কাছ থেকে কিনছেন, এগুলা ডিটেলস দিয়ে আপনাকে এই ফরম্যাটটা ফিল আপ করতে হবে। আবার সেলস সেরকম 2 লাখ টাকার উপর সেলস করছেন, এমন সেলস গুলার একটা লিস্ট দিতে হবে। তাহলে দেখেন, যার হাজার হাজার সেলস, হাজার হাজার ইনভয়েস, একদিনে 100 200 300 400 ইনভয়েস, তার ক্ষেত্রে এরকম 2 লাখ টাকার উপরে এরকম বাইর করে আবার এটা 6.10 তৈরি করে দেওয়াটা, যদি সে ম্যানুয়াল অ্যাকাউন্টস মেনটেন করে, তার জন্য কঠিন না স্যার? জি স্যার জি স্যার। যদি তার ভ্যাটের সফটওয়্যার না থাকে, তার জন্য লাইফ শেষ নাকি? লাইভ শেষ লাইফ শেষ। এই যে উপরে যতগুলা ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্টস এর কথা বলছি, সব এইখানে, এগুলা বাইরেও আরো আছে। যত ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্টস, এটা কত বছর মেনটেন করতে হবে? স্যার 5 ইয়ার্স 5 ইয়ার্স প্রিজার্ভ করতে হবে, রাইট? জি স্যার এখানে আরেকটা এক্সেপশন আছে, সেটা হলো যদি কোনো মামলা, ভ্যাটের কোনো কেস কি হয়, পেন্ডিং থাকে, ভ্যাটের কোনো কেস যদি পেন্ডিং থাকে, তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত না ওই কেসটা সলভ হচ্ছে, ততদিন পর্যন্ত এটাকে, ওইটা রিলেটেড ডকুমেন্ট গুলো আপনাকে মেনটেন করতে হবে। ক্লিয়ার? জি স্যার নর্মালি হইলো 5 ইয়ার্স। আর যদি কোনো কোনো মামলা চলমান থাকে, যতদিন পর্যন্ত ওই মামলাটা কি হচ্ছে না হচ্ছে, সেটেল শেষ হচ্ছে, হচ্ছে। ততদিন পর্যন্ত ওই মামলা রিলেটেড সকল ডকুমেন্ট আপনাকে মেনটেন করতে হবে। 10 বছর 20 বছর 50 বছর 100 বছর লাগুক, ঠিক আছে? জি স্যার তাহলে এই যে এগুলো রিলেটেড কোশ্চেন পরীক্ষা আসলে আনসার করার মতো, এগুলো কি মুখস্থ করতে হবে নাকি এগুলো কোশ্চেন দেখলেই বুঝে আনসার করা যাবে? স্যার বুঝে অ্যান্সার করতে হবে মুখস্থ করার কোনো দরকার আছে? না স্যার ওকে। তাহলে ক্রেডিট নোট হচ্ছে 6.7, ডেবিট নোট হচ্ছে কি 6.8। 6.8 তো এগুলার ক্ষেত্রে বলছে যে ক্রেডিট নোট ডেবিট নোটের ক্ষেত্রে কি করতে হবে? সাপ্লায়ারের বিন নাম্বার, নাম, অ্যাড্রেস, এগুলো উল্লেখ থাকতে হবে, তাই না? জি স্যার এবং 5,000 টাকার উপরে যদি সাপ্লাই হয়, তাহলে সেই ক্ষেত্রে কাস্টমারের নাম, ঠিকানা, বিন নাম্বার উল্লেখ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার তাহলে কাস্টমারের নাম কখন উল্লেখ করা ম্যান্ডেটরি করছে? 5,000 টাকার উপর সাপ্লাই হলে। কিসের সাপ্লাই? ইফেক্ট অফ পেয়েবল ভ্যাট। পেয়েবল ভ্যাট কি? ভ্যাটের অ্যামাউন্ট যদি 5,000 টাকার উপর হয়, কিসের অ্যামাউন্ট? ব্যাটার অ্যামাউন্ট। ওই সাপ্লাইটা যেই 6.7 বা 6.8 এর যেই উল্লেখটা আছে, মনে করেন ভ্যাট রিটার্ন হয়েছে, তো ভ্যাটের অ্যামাউন্ট যদি 5,000 টাকার উপর হয়, ভ্যাটের অ্যামাউন্টটা কত 5,000 টাকার উপরে হয় উপরে হয়, তাহলে যিনি পারচেজার, যিনি কাস্টমার, তার বিন নাম্বার, অ্যাড্রেস, নাম, ঠিকানা কি ম্যান্ডেটরি। ক্লিয়ার? জি স্যার তাহলে ব্যতিক্রম জায়গাগুলো আমি মার্ক করে দিচ্ছি, এগুলো মনে রাখতে হবে। ক্লিয়ার? জি স্যার বুকস অফ অ্যাকাউন্ট, এই পারচেজ বুক, এটা অলরেডি ডিসকাশন হয়েছে, রাইট? বলছে যে এই জি স্যার রেজিস্টার্ড পারসন, এই রেজিস্টার্ড পারসন প্রিজার 6.1, এখানে ওই শব্দটা আছে কিনা একটু দেখি। এখানে ওই শব্দটা হলো মেইন, যেখানে বলা আছে কি 6.2, এই জায়গাটায় রেজিস্টার্ড পারসন দেন, এই জায়গাটা কিন্তু ওই শব্দটা যেটা মূল আইনে বলা আছে, এটা কোথাও আমি এখানে দেখতে পাচ্ছি না। এই যে এই জায়গাটায় বলা থাকার কথা 6.2 তে, কোথায় 6.2.1 এ। এটা কাদের ক্ষেত্রে? ওইখানে এই যে এখানে এই যে এখানে আছে উইদাউট, এই যে কি আছে উইদাউট প্রসেসিং। উইদাউট প্রসেসিং এ যারা বিক্রি করবে, তারা 6.2.1 মেনটেন করবে। উইদাউট প্রসেসিং এ যারা বিক্রি করবে, তারা 6.1। এখন যদি যারা ম্যানুফ্যাকচারার, তাহলে তারা কি 6.2.1 মেনটেন করবে না 6.1 আর 6.2 আলাদা মেনটেন করবে? স্যার আলাদা মেনটেন করতে হবে। আলাদা মেনটেন করতে হবে, রাইট, একদম পারফেক্ট কথা বলেছেন। হ্যাঁ, ট্যাক্স ইনভয়েস এর ক্ষেত্রে বলছে 6.3, এগুলা ডেট, এগুলো উল্লেখ করতে হবে, এগুলো সব বলা আছে, কোয়ান্টিটি সব গেল। এখানে একটা জায়গায় মনে রাখতে হবে, এই যে এখানে ফিসকাল ইয়ার ওয়াইজ, তাহলে এটা কিভাবে মেনটেন করবে? এই যে ট্যাক্স ইনভয়েস এর সিরিয়াল নাম্বারটা প্রত্যেক বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে সিরিয়াল নাম্বার নতুন করে শুরু হবে,
পরের বছরের জুন পর্যন্ত সিরিয়াল নাম্বার চলবে, আবার পরের বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে নতুন করে সিরিয়াল নাম্বার হবে। তার মানে জুলাই টু জুন এইভাবে ট্যাক্স ইনভয়েসের সিরিয়াল নাম্বারটা মেনটেন করতে হবে। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে, তাহলে 6.4 কিসের ক্ষেত্রে মেনটেন করতে হবে? কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং। এই যে দেখেন, আমরা বলছিলাম যে ফিনিশ গুডটা যখন পাঠাবে তখন কি করবে? 6.4 এর মাধ্যমে পাঠাবে। এই যে দেখেন, ট্রান্সফারিং দ্য ম্যানুফ্যাকচার্ড গুডস মানে ফিনিশ গুড, রাইট? আর যখন র মেটেরিয়ালস পাঠাচ্ছে তখনও কি করবে? তাহলে ওনার যখন ইনপুটটা পাঠাবে তখন সে 6.4 এ পাঠাবে, আর এটার ফিনিশ গুডটা ম্যানুফ্যাকচার করার পরে যখন ওনার কাছে ফেরত পাঠাবে তখনও 6.4 এ ফেরত পাঠাবে। তাহলে গুডস যাওয়া আসাটা করবে 6.4 এ, এর বাইরে সে যেটা ম্যানুফ্যাকচার করে দিয়েছে সেটার জন্য সে একটা ইনভয়েস করবে 6.3 তে। কথা কি মনে থাকে? জি স্যার। ওকে, আর 6.5 কি ছিল মনে আছে? যে উইদিন দ্য কোম্পানিতে যদি জি স্যার। গুডস মুভমেন্ট করে, রাইট? ওয়ালটন। রাইট, ওয়ালটন। এই তো বুঝছেন, আপনারা পরীক্ষা ভালো করবেন, পাস করে যাবেন ইনশাল্লাহ। ওকে, বুকস এন্ড ডকুমেন্টস রিকোয়ার্ড টু বি মেইনটেইন ফর টার্নওভার ট্যাক্স। এতক্ষণ ছিলাম আমরা ভ্যাটে, এখন কি টার্নওভার ট্যাক্সে। টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে কি 6.1 6.2 এগুলা সব আছে, এগুলো সব আগের মধ্যে থাকবে। শুধুমাত্র পার্থক্য কোন জায়গায়? 6.9 ওইখানে সেলস এর জন্য হচ্ছে 6.3, 6.3 এর জায়গায় 9, রাইট। আর ওখানে ভ্যাটের রিটার্ন ছিল 9.1, এখানে ভ্যাটের রিটার্ন হচ্ছে টার্নওভার ট্যাক্সের রিটার্ন হচ্ছে 9.2। এই দুইটা জায়গায় পার্থক্য। ক্লিয়ার? জি স্যার। আর হচ্ছে টার্নওভার ট্যাক্স কি পাওয়া যায় না, রিবেট পাওয়া যায় না। যায় না। এই দেখেন কত নাটক এখানে। এখানে তো 2 লাখ লিখলেই তো 0.2 মিলিয়ন লেখার দরকার আছে স্যার? দিয়া কনফিউশন কত লিখবে? 2 লাখ। 2 লাখ। একই জিনিস স্যার। একই জিনিস তো। আমরা তো আইনে যেভাবে আছে আপনি সেভাবে লিখবেন। আইনে কি আপনার 2 মিলিয়ন লিখছে? 0.2 মিলিয়ন লিখছে? জি না স্যার, 2 লাখ লেখা আছে। 2 লাখ লেখা আছে, তো আপনি এটা জটিল করার দরকারটা কি? এত কাহিনী করার দরকার কি, তাই না? লাইভ করতে হবে ইজি, না? ওকে, তাহলে এইটুক যা আলোচনা হইলো এখানে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। ওকে, সমস্যা নাই। তাহলে আমরা মনে করি সারা বছর পড়াশোনা করব, এই পড়াশোনার ফাইনাল অ্যাপ্লিকেশন কোথায় হবে? পরীক্ষার হলে, নাকি? জি স্যার। জি স্যার। Right. তাহলে এই যে ভ্যাটের যত যা কিছু করলাম সারা বছর সারা মাস ধরে, তাহলে এটার ফাইনাল অ্যাকশন কোথায় হবে? ব্যাটারি Return. রিটার্ন, রাইট? মাস শেষে ভ্যাট রিটার্নে। এখন ভ্যাট রিটার্ন কত ধরনের? ভ্যাট রিটার্ন হচ্ছে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের। এটা আমি কি ইজি করে একটু বুঝাই বলি, দেখবেন যে মনে থাকবে। নাম্বার 1 হচ্ছে, আমরা যে প্রত্যেক ট্যাক্স পিরিয়ডের পরে ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার যদি ভ্যাট রেজিস্টার্ড হয় তাহলে সেক্ষেত্রে কি হলো? প্রত্যেক মাসের পরে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে যে রিটার্নটা সাবমিট করতে হয় এটাকে বলে মেইন রিটার্ন। এটাকে কি বলে? মেইন রিটার্ন। মেইন রিটার্ন অথবা রেগুলার রিটার্ন। মেইন রিটার্ন অথবা রেগুলার রিটার্ন। রেগুলার রিটার্ন। এটা কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার। তাহলে ট্যাক্স পিরিয়ড পরে আমরা যে রিটার্নটা ভ্যাট রিটার্নের ক্ষেত্রে হচ্ছে 9.1 হচ্ছে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে, রাইট? আর যদি টার্নওভার ট্যাক্স হয় তাহলে কি হয়? তাহলে সেক্ষেত্রে কোয়ার্টার ট্যাক্স হয় পরবর্তী 30 দিনের মধ্যে, তাই না? জি স্যার। এই যে রিটার্নটা সাবমিট করি এটাকে বলে মেইন অথবা রেগুলার রিটার্ন। মেইন অথবা রেগুলার রিটার্ন। রেগুলার রিটার্ন, মনে থাকবে না? জি স্যার। আচ্ছা, এখন মনে করেন আমাদের এই রিটার্নটা সাবমিট করার কথা। আচ্ছা, এখানে একটু এবছর একটু কারেকশন আছে। আমরা ভ্যাট রিটার্ন মাস শেষ হওয়ার পরে 15 দিনের মধ্যে আমাদেরকে রিটার্ন সাবমিট করতে হয়, রাইট? এটা হলো নর্মাল জি, স্যার। কথা। তবে এই যে এখানে কিছু সুবিধাভোগী লোকজনের জন্য, কাদের জন্য? সুবিধাভোগী লোকজনের জন্য, যেমন পাবলিক, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস, ব্যাংক, ইন্স্যুরেন্স
এবং পার্সন অর ইনস্টিটিউশন ফাইলিং জিরো রিটার্ন, এইদের ক্ষেত্রে হচ্ছে 20 তারিখ পর্যন্ত। এদের ক্ষেত্রে কত তারিখ পর্যন্ত? 20 তারিখ। তাহলে নর্মালি হচ্ছে 15 তারিখ পর্যন্ত, আর এই যে কালার করে দিলাম এদের ক্ষেত্রে 20 তারিখ পর্যন্ত। তাহলে পরীক্ষা আসলে আনসার করা যাবে। জি স্যার। জি স্যার। ওকে। আর যদি কোনো কারণে 15 তারিখ বা ওই যে 20 তারিখটা গভর্নমেন্ট হলিডে পড়ে, কি করে? গভর্নমেন্ট হলিডে পরে গভর্নমেন্ট হলিডে। তাহলে পরবর্তী ওয়ার্কিং ডে, তাহলে কি হবে? পরবর্তী Extraordinary. পরবর্তী ওয়ার্কিং ডেতে। দেখা গেলো 15 তারিখ শুক্রবার পড়ছে, তাহলে পরবর্তী ওয়ার্কিং ডে কত হবে? স্যার 16 16 তারিখ তারিখ। 16 তারিখ তো শনিবার, 17 তারিখ হবে। কি হবে? 17 তারিখ হবে। 17 তারিখ হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই যে ব্যাট রিটার্ন সাবমিট করার ডেটটা 15 তারিখ বা 20 তারিখ যেটা হোক, এইটা চেঞ্জ করার, এটা কি পরিবর্তন হতে পারে? পারে। কখন পারে? এই যে এটা পড়তে হবে আপনাকে। এটা হচ্ছে যে, যেমন আমরা 2020 সালে কি ছিল? করোনা ছিল না? করোনা জি ছিল। স্যার। জি স্যার। যে এপিডেমিক, প্যান্ডামিক, অ্যাক্ট অফ গডস বা দেশে যুদ্ধ লেগে গেছে, অথবা পাবলিক ইন্টারেস্টে যদি গভর্নমেন্ট মনে করে, তাহলে সেই ক্ষেত্রে টাইম কি করতে পারে? স্যার বাড়াইতে পারে। বাড়াতে পারে। এখন মনে করেন দেখা গেল যে ঈদের মাস পড়ে গেছে, হ্যাঁ, এখন এই জাস্ট ঈদের ছুটি থেকে আসার পরই ভ্যাট রিটার্নের টাইম, তাহলে গভর্নমেন্ট পাবলিক ইন্টারেস্টে কি করতে পারে? টাইমটাকে বাড়াইতে পারে। বাড়াতে তাহলে এখানে কিছু সুযোগ রেখে দিয়েছে আইনের মধ্যে, রাইট? জি স্যার। তাহলে আমরা রেগুলার রিটার্নটা 15 তারিখ অথবা 20 তারিখ, অল্প কয়েকজনের জন্য হচ্ছে 20 তারিখ, বাকি সবার জন্য 15 তারিখ, তাই না? এখন এই যে 15 তারিখ বা 20 তারিখ, এই তারিখের মধ্যে যদি আমি রিটার্নটা সাবমিট করতে না পারি, তাহলে কি আমার আর না সাবমিট না করলেও চলবে এরকম ব্যাপারটা, নাকি করতে হবে? করতে হবে। স্যার করতে হবে স্যার, পেনাল্টি দিবে। কিন্তু করতে হবে। তাহলে আমি যদি করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমার তো ওই রিটার্ন সাবমিট করার জন্য সেক্ষেত্রে দেখা যায় যে আমি রিটার্ন সাবমিট করতে গেলেই সেখানে অলরেডি পেনাল্টি অ্যাড হয়ে যাবে। কি হয়ে যাবে? পেনাল্টি অ্যাড হয়ে যাবে। পেনাল্টিটা আগে ছিল কত টাকা? শুরুর দিকে 10,000 ছিল, এরপরে 5,000, এখন কত টাকা? কত? 3,000 না 2,000? স্যার 2000 না? 3000 এই যে এখানে আছে, দেখাচ্ছে, এই যে 2,000 টাকা। কত? 2,000 টাকা। 2000 কত? টাকা। 2,000 টাকা। এই যে 2,000 টাকা আছে না? আছে? 2,000 টাকা। ওকে। তাহলে যদি আমি টাইমলি রিটার্ন সাবমিট না করি, মনে করেন জানুয়ারি মাসের রিটার্ন ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে দেওয়ার কথা, রাইট? জি স্যার। এখন আমি ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পার হয়ে গেলে আমি যখন রিটার্নটা সাবমিট করতে যাব, তখন তখন কি হবে? পেনাল্টি অ্যাড হয়ে যাবে, 3,000 টাকা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি সচেতন হই, আইনে একটা সুযোগ দিয়েছে যে যদি তুমি মনে করো যে 15 তারিখের যে ডিউ ডেট, এই ডেটের মধ্যে তুমি রিটার্ন সাবমিট করতে পারবা না, তাহলে এটার জন্য একটা অ্যাপ্লিকেশন করলে তখন ভ্যাট অফিস কি করবে? আপনাকে ওই অ্যাপ্লিকেশনটা, যে আপনি টাইমলি রিটার্ন সাবমিট করতে পারবেন না জানালে, ভ্যাট অফিস আপনাকে অ্যাপ্রুভাল দিবে, তাহলে সেক্ষেত্রে ওই জরিমানাটা অ্যাড হবে না। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এই যে আপনি 15 তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করতে পারবেন না, সেটা আপনাকে কি করতে হবে? ওই যেই যেই মাসে রিটার্ন আপনি সাবমিট করছেন, সেই মাস শেষ হওয়ার 7 দিনের মধ্যে, কি তার মানে 7 জানুয়ারি দিনের মধ্যে। জানুয়ারি রিটার্ন ফেব্রুয়ারি 7 তারিখের মধ্যে যদি অ্যাপ্লিকেশন করে জানান যে আমি এটা 15 তারিখের মধ্যে দিতে পারবো না, তাহলে আপনাকে এটা যদি কি করে অ্যাপ্রুভাল দেয়, তাহলে সেক্ষেত্রে ওই জরিমানাটা অ্যাড হবে না। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। আর এই যে অ্যাপ্লিকেশনটা আপনি করবেন, সেই অ্যাপ্লিকেশনের ফরম্যাট হচ্ছে মূসক 9.3। কোন ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে? 9.3 এর মাধ্যমে। 9 পয়েন্ট। হ্যাঁ, 9.3 এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে ভ্যাট অফিস কি করবে? আপনার অ্যাপ্লিকেশনটা পাওয়ার পরে 7 ডেজ এর মধ্যে তারা এটা অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট করবে, রিজেক্ট করলে রিজেক্ট করবে। কতদিনের মধ্যে করবে? 7 দিনের মধ্যে। 7 দিনের 7 মধ্যে। দিনের মধ্যে করবে। তো তারা যদি এটা দিয়ে দেয়, অ্যাকসেপ্ট করে দেয়, তাহলে আপনি দেখবেন যে আপনি যখন রিটার্ন সাবমিট করতে যাবেন, সেখানে আর পেনাল্টিটা আসতেছে না। ক্লিয়ার? জি স্যার। আর যদি এটা
তারা রিজেক্ট করে বা আপনি অ্যাপ্লিকেশন না করেন, তাহলে রিটার্ন সাবমিট করতে গেলে 3,000 টাকা জরিমানা, সরি 2,000 টাকা জরিমানা যোগ হয়ে যাবে। জি ঠিক আছে, এবং জরিমানাটা কোথায় বলা আছে? পেনাল্টিটা সেকশন বলা আছে 85 সেকশন 85 এ। আর 85 কিছু জরিমানা আছে সেকশন 127 এ। কোথায় আছে? 127 127 হচ্ছে ইন্টারেস্ট। আপনি দেরিতে রিটার্ন সাবমিট করলেন, যে কয়দিন দেরিতে রিটার্ন সাবমিট করলেন সেটার জন্য ইন্টারেস্ট হবে। কি হবে? ইন্টারেস্ট ইন্টারেস্ট। Interest. ইন্টারেস্টটা কত হবে সেটা, ইন্টারেস্টের কথা বলা আছে সেকশন 127 এ। আর মোটামুটি এই ফিনান্সিয়াল জরিমানা যেগুলো আছে সেগুলো কোথায় বলা আছে? সেকশন 85 85 85 যতগুলা নন কমপ্লায়েন্স বা ইরেগুলারিটিস আছে সেগুলো হচ্ছে সেকশন 85 এ। আর এছাড়া যদি আপনার কি হয়, অফেন্স হয়, অপরাধ, ইরেগুলারিটিস নন কমপ্লায়েন্স আর অপরাধ এক কথা না। নন কমপ্লায়েন্স আর এগুলি যদি আপনি টাইমলি করতে পারেন না, কিন্তু অপরাধ মানে কি? আপনি এখানে ফ্রড করছেন, আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, ভ্যাট ফাঁকি দিচ্ছেন, এগুলো হচ্ছে অপরাধ। এগুলো কি অপরাধ? অপরাধ। অফেন্স হইলে সেটার পানিশমেন্টের ক্ষেত্রে ফিনান্সিয়ালের পাশাপাশি জেলও থাকবে। কি থাকবে? জেল থাকবে। জেলও থাকবে। জেল তাহলে থাকবে। অফেন্সের ক্ষেত্রে জরিমানা প্লাস জেল থাকে, আর ইরেগুলারিটিস বা নন কমপ্লায়েন্সের ক্ষেত্রে শুধুমাত্র ফিনান্সিয়াল জরিমানা, সেটা কোথায় থাকবে? সেকশন 85 এ। ক্লিয়ার স্যার? স্যার জি স্যার। তাহলে দুইটা রিটার্ন শিখলাম। একটা হলো এই যে মনে করেন টাইমলি দিলেন, সেটা হচ্ছে রেগুলার রিটার্ন। টাইম পার হওয়ার পর যেটা দিলেন সেটা হচ্ছে কি? ডিলে রিটার্ন। দেরি করে দিচ্ছেন না, লেট জি রিটার্ন, স্যার সেটাকে বলে ডিলে রিটার্ন। সেটাকে কি বলে? ডিলে রিটার্ন। ডিলে রিটার্ন, ডিলে রিটার্ন। তাহলে রেগুলার রিটার্ন বা মেইন রিটার্ন, আর হচ্ছে ডিলে রিটার্ন। ডিলে তাহলে রিটার্ন। অরিজিনাল রিটার্ন, মেইন রিটার্ন, রেগুলার রিটার্ন একই কথা। আর যদি দেরি করে দেই সেটা হচ্ছে ডিলে ডিলে রিটার্ন। রিটার্ন। তাহলে দুইটা গেল, আরো কয়টা বাকি আছে? 4টা বলছিলাম না? জি স্যার 3 নাম্বারটা হলো আপনি অরিজিনাল রিটার্ন অথবা ডিলে রিটার্ন, যাই হোক, রিটার্ন সাবমিট করছেন। কি করছেন? রিটার্ন সাবমিট করছেন। সাবমিট করার পরে আপনার কাছে মনে হইলো, ও আমি তো রিটার্নে একটা জিনিস ভুল করছি, আমি তো ওই একটা সেলস বাদ পড়ছে, অথবা ওই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বাদ পড়ছে, অথবা ওই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বাদ পড়ছে। তাহলে তখন আপনি কি করবেন? এটা অ্যামেন্ডমেন্ট করা লাগবে না, সংশোধন করা লাগবে না? জি স্যার তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তখন ওই যে রিটার্ন সাবমিট করছিলেন সেটাকে অ্যামেন্ডমেন্ট করার জন্য আবেদন করবেন। অ্যামেন্ডমেন্ট করার জন্য কি করবেন? আবেদন করব। সেই আবেদন ফর্ম কি 9.4 9.4 করলে, যদি আপনার এই অ্যামেন্ডমেন্টের আবেদনটাকে তারা কি করে, অ্যাকসেপ্ট করে, করে তাহলে আপনি ওই মনে করেন যে রিটার্নটা সাবমিট করছিলেন, মনে করেন আজকে কোন মাস, এখন চলতেছে জানুয়ারি, সে আপনি 2025 সালের জুন মাসে রিটার্ন সাবমিট করছিলেন জুলাইতে, হ্যাঁ, আজকে আইসা আপনি বুঝতে পারছেন যে জুন মাসের রিটার্নটাতে আপনি ভুল করছিলেন। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? এখন অনলাইনে 9.4 ফিল আপ করে অ্যাপ্লিকেশন করবেন যে আমি 2025 সালের জুন মাসের রিটার্নটা কি করতে চাই? সংশোধন করতে চাই। সংশোধন করতে চাই। ক্লিয়ার? এই সংশোধন করতে চাই, এটা করলে তখন ভ্যাট অফিস আপনাকে এটা যদি অ্যাপ্রুভাল দেয়, দিলে তখন দেখবেন যে আপনার ভ্যাট সফটওয়্যারে ভ্যাটের যে আপনার অনলাইন অ্যাক্সেস, সেখানে দেখবেন যে ওই জুন মাসের যে রিটার্নটা, সেটা আপনার ওপেন করলে দেখবেন ডান পাশে অ্যামেন্ড শব্দ দেখায়। কি দেখায়? অ্যামেন্ড। নরমালি আমরা কোনো রিটার্ন সাবমিট করলে এইটা আর এডিট করা যায় বা কোনো কারেকশন করা যায় না, কারণ এটা অলরেডি সাবমিটেড, রাইট? যখন আপনি জি স্যার অ্যামেন্ড করার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তারা যদি এটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে ওই রিটার্নটা আপনার জন্য কি হয়ে যাবে? অ্যাক্সেসেবল হয়ে যাবে। সেটাতে আপনি ঢুকে কাজ করতে পারবেন। তখন ওই উপরে ডান পাশে একটা অ্যামেন্ড শব্দ থাকে, সেটাকে ক্লিক করলে আপনি ভিতরে গিয়ে অ্যামেন্ডমেন্ট করতে পারেন। এছাড়া নরমালি রিটার্ন সাবমিট একবার হয়ে গেলে সেখানে আপনার আর অ্যাক্সেস করা বা অ্যামেন্ড করার কোনো সুযোগ থাকে না। না। তাহলে সুযোগটা কখন হয়? ওই যে 9.4 এর মাধ্যমে অ্যাপ্লাই করলে তারা যদি কি করে অ্যাপ্রুভাল দেয়, অ্যাকসেপ্ট করে, তাহলে সেই ক্ষেত্রে ওই রিটার্নটা তখন উপরে গেলে ওই রিটার্নতে ক্লিক করলে, ওপেন করলে দেখা যায় যে ডান সাইডে অ্যামেন্ড শব্দটা দেখাবে, নরমালি অ্যামেন্ড শব্দ দেখাবে না। ক্লিয়ার? জি স্যার তাহলে অ্যামেন্ডে ক্লিক করে ভিতরে ঢুকে যেসব কারেকশন গুলো করার সেগুলো আপনি করবেন, এবং কোন কারণ কি কারণে আপনি কারেকশন করলেন সেটার ন্যারেশনটা ওইখানে একটা রিমার্কসের ঘর থাকে, সেখানে লিখে দিবে, এবং ওইটা রিলেটেড সাপোর্টিংটা কি করবেন? অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার জি স্যার।
এখন পরীক্ষায় আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট করা যাবে, কোন কোন ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট করা যাবে, এই যে এখানে বলা আছে দেখছেন, এইসব ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট করা যাবে। তবে কোনটার ক্ষেত্রে করা যাবে না, কোনো ধরনের ফরজারি হইলে, ফ্রড হইলে, ফরজারি হলে সেগুলোর ক্ষেত্রে কি করা যাবে না, অ্যামেন্ডমেন্ট করা যাবে অ্যামেন্ডমেন্ট না। করা যাবে না। এখন কোশ্চেন হইলো অ্যামেন্ডমেন্ট যে করতে পারবো, এটা কি আমি আজীবন যে কোনো সময় মন চাইলেই আমি 10 বছর আগের রিটার্ন অ্যামেন্ডমেন্ট করতে পারবো, নাকি কোনো টাইম লিমিট আছে, রাইট? জি স্যার জি স্যার। এইটা জানা দরকার। সেখানে বলছে যে 4 ইয়ার্স, কি আমি পিছনের 4 বছর পর্যন্ত কি করতে পারবো, অ্যামেন্ডমেন্ট করতে পারবো। তাহলে আজকের ডেট থেকে পিছনে 4 বছর পর্যন্ত রিটার্নের সময়ের 4 বছর পার হয়ে গেলে সেই রিটার্ন আর কি করা যাবে না, অ্যামেন্ডমেন্ট করা যাবে না। অ্যামেন্ডমেন্ট করার জন্য অ্যাপ্লিকেশন করা যাবে না। ক্লিয়ার? জি স্যার। আরেকটা হলো যদি ফরজারির কারণে হয় সেটা করা যাবে না। আরেকটা হলো আপনি দেখলেন যে আপনি ভ্যাট ফাঁকি দিছিলেন, এখন আপনার কাছে ভ্যাট অফিস থেকে চিঠি দিছে যে 2 বছর আগের ডকুমেন্ট নিয়ে দেখা করার জন্য, আপনি বুঝছেন যে ধরা খেয়ে গেছেন, তারপর আপনি কি করলেন, বুদ্ধি করে ধরা খাওয়ার আগে ভ্যাট রিটার্নে যায় চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন করলেন, সেটা হবে না। তার মানে ভ্যাট অফিস থেকে আপনাকে যদি কমিউনিকেট করে কোনো এরর ভ্যাট অফিস ডিসকভার করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আর অ্যামেন্ডমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। তাহলে ভ্যাট অফিস যদি আপনাকে কোনো অডিট বা ইনকোয়ারি স্টার্ট করে দেয়, এরপরে আপনি আর কি করতে পারবেন না, অ্যামেন্ডমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তাহলে 4 বছর পিছনে যাওয়া যাবে না। আর ভ্যাট অফিস থেকে কোনো অডিট বা ইনকোয়ারি শুরু করে দিলে বা কোনো এরর যদি তারা ডিসকভার করে, তাহলে সেটার ক্ষেত্রে আপনি আর অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন করতে, আপনার ভ্যাট অফিস বুঝার আগে যদি আপনি নিজে করেন তাহলে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ভ্যাট অফিস থেকে যদি কোনো কমিউনিকেশন হয়ে যায়, তাহলে এরপরে আপনি কি করতে পারবেন না, অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবো না। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। এখন দেখা গেলো যে 4 ইয়ার্স পার হয় নাই, কিন্তু 2 বছর মাত্র এর মধ্যে ভ্যাট অফিস থেকে আপনাকে চিঠি দিচ্ছে, তাহলে কি আমি যেহেতু 4 বছরের মধ্যে আছে, তাহলে কি চিঠি দেওয়ার পরও আমি কি অ্যামেন্ডমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো? না স্যার। না স্যার। মনে থাকবে স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে অ্যামেন্ডমেন্ট কত সময় পর্যন্ত করা যায়, কখন করা যাবে না, কোন কোনগুলোর ক্ষেত্রে করা যাবে, কোনটার ক্ষেত্রে করা যাবে না, পরীক্ষা আসলে আনসার করা যাবে। জি স্যার। আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেন যেগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা ওইটা যাচাই করে পারমিশন আপনি দিলেই তো শেষ না। অ্যাপ্লিকেশন দিলেন, দেওয়ার পরে কি আপনি রিটার্ন সাবমিট করে দিলে তো আর এটা অ্যাকসেপ্টেড না। কি the board will determine to allow any decreasing adjustment which is arise due to the amendments, no monetary penalty will be charged. মনে করেন আপনি নরমালি কি হয়, আপনি যদি দেরিতে ইয়ে করেন, এখানে পেনাল্টি হবে না। যদি ভ্যাট অফিস তাকে কি করে ধরে যে আপনি ভ্যাট গ্যাপ করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেনাল্টি হয়। কিন্তু আপনি নিজে থেকে যদি রিটার্ন অ্যামেন্ডমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে কোনো পেনাল্টি হবে না। কথা কি বুঝতে পেরেছি? আর ওই যে আপনি পেনাল্টিটা হইলো না, কিন্তু আপনি 2 বছর আগে যে ভ্যাটটা দেওয়ার কথা, মনে করেন 2 বছর আগে 10 লাখ টাকা ভ্যাট দেওয়ার কথা, আপনি সেখানে দিয়েছেন 5 লাখ, তাহলে কয় লাখ টাকা কম দিচ্ছেন, তাহলে অ্যামেন্ডমেন্ট করে 5 লাখ অ্যাড হইলো। তাহলে এই 2 বছর আগে দেওয়ার কথা সেটা এখন দিচ্ছেন, তাহলে এই 2 বছরের ইন্টারেস্টটা আপনাকে দিতে হবে। কি করতে হবে? 2 বছরের ইন্টারেস্ট দিতে হবে। এইটা হইলো কথা। তবে এই ক্ষেত্রে ইন্টারেস্ট, এই যে এটা কি অ্যাপ্লিকেবল পেইড ট্যাক্স লেস, এই যে দেখছেন এখানে কত আছে সেকশন, ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে, আছে না? জি স্যার। এই যে তাহলে আপনার জরিমানাটা পেনাল্টি হবে না, কিন্তু আপনার ইন্টারেস্ট পে করতে হবে। কি করতে হবে? ইন্টারেস্ট পে করতে হবে। ইন্টারেস্ট পে করতে হবে। তাহলে আমরা কয় ধরনের রিটার্ন পাইলাম? স্যার 3 ধরনের। তাহলে একটা হলো মেইন রিটার্ন, আরেকটা হলো ডিলে রিটার্ন, আর এখন পড়লাম অ্যামেন্ডমেন্ট Amendments। রিটার্ন, রাইট? রিটার্ন 3টা গেল। 4 নাম্বারটা কি তাহলে, তাই না? 4 নাম্বারটা হইলো এই যে 3টা পড়লাম, এই 3টা কে রিটার্ন সাবমিট করছে? আমি করছি না, ভ্যাট অফিস দিছে? তিনোটাই আমি নিজে থেকেই উদ্যোগ নিয়ে দিছি, রাইট? জি স্যার। মেইন রিটার্ন আমি দিয়েছি, ডিলের জন্য আমি উদ্যোগ নিয়ে দিয়েছি, অ্যামেন্ডমেন্টের জন্য আমি উদ্যোগ নিয়ে দিয়েছি। 4 নাম্বারটা হচ্ছে ভ্যাট অফিস আপনাকে চিঠি দিবে,
তোমার অমুক মাসে রিটার্ন সাবমিট করো নাই, অথবা অমুক মাসে রিটার্নের এটা আংশিক ছিল, ওইখানে এই শর্টফল আছে, এখানে এই প্রবলেম আছে, ব্যাড অফিস থেকে যদি এরকম কোনো তাকে কমিউনিকেশন করে, এটা হচ্ছে 4 নাম্বার রিটার্ন। ক্লিয়ার স্যার? জি স্যার। এটা হচ্ছে অল্টারনেটিভ রিটার্ন, এডিশনাল রিটার্ন অথবা কমপ্লিট রিটার্ন, এরকম যদি হয় সেগুলো কে কমিউনিকেট করবে, কে ইনিশিয়েটিভ নিবে? ব্যাড অফিস। আর প্রথম তিনটা কে ইনিশিয়েটিভ নিবে? স্যার আমরা নিচে। ট্যাক্স পেয়ার। মনে থাকবে স্যার? জি স্যার। ওকে। আর এখানে বলছে ভ্যাট অফিসার কারা, এই চিফ কমিশনার, এখানে আসলে যে সিকোয়েন্সটা দিয়েছে এইটা দিয়ে বাস্তব চিত্রটা বোঝা যায় না, যে কার আন্ডারে কে, এটা এখান থেকে বোঝা যায় না। নর্মাল সিনারিও যেটা, এনবিআর আন্ডারে বোর্ড থাকে, কি থাকে? এনবিআর এর বোর্ড থাকে। তাহলে রাজস্বতে কি থাকে? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে একটা বোর্ড থাকে, বোর্ডে মেম্বার থাকে, সদস্য। এই তারপরে হইলো বিভিন্ন কমিশনার থাকে, কি থাকে? বিভিন্ন কমিশনার থাকবে। বিভিন্ন বিভিন্ন ডিজি থাকে। এই যে ডিজি গুলো এখানে এখানে এই হায়ারার্কিটা এখান থেকে আসলে বোঝা যায় না। আর কমিশনার লেভেলে টোটাল যে কমিশনারেট আছে, এই কমিশনারেটের বাইরে থাকে আমাদের ভ্যাট আপিল থাকে, ভ্যাট ট্রাইব্যুনাল থাকে, কি থাকে? কমিশনার থাকে, কমিশনারেট অফিস থাকে, ভ্যাট আপিল থাকে, ভ্যাটের ট্রাইব্যুনাল থাকে। আপিল হচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো আছেন? সিআর, ওনাকে একটু বের করে দেন। ওকে স্যার। তো এই যে ভ্যাটের কমিশনারেট গুলা, সেইখানে একজন কমিশনার থাকে, কমিশনার আন্ডারে ডেপুটি কমিশনার, তারপর কি সরি এডিশনাল কমিশনার, ডেপুটি কমিশনার, দেন হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এগুলা থাকে। তার নিচে থাকে হচ্ছে আপনার সুপারিনটেন্ডেন্ট থাকে, এর আন্ডারে নিচে থাকে রেভিনিউ অফিসার, তার আন্ডারে থাকে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার। এটা হচ্ছে তা কমিশনারেটের সেটআপ। এর বাইরে হচ্ছে আলাদা আলাদা ডিরেক্টর জেনারেল থাকে, ডিজি অফিস থাকে, আর আপিল থাকে, ট্রাইব্যুনাল থাকে। সারা বাংলাদেশে আপিল হচ্ছে কয়টা? 4টা। ঢাকাতে 2টা, চট্টগ্রামে 1টা, খুলনাতে 1টা, এই হচ্ছে 4টা। আর ট্রাইব্যুনাল হচ্ছে সারা বাংলাদেশে 1টা। কয়টা? 1টা। এখানে ভ্যাট অথরিটির কাজ কি, এইটুকু এখান থেকে পরীক্ষা আসে। এই যে এই অংশটুকু, যে ভ্যাট অথরিটির কাজ কি। ভ্যাট অথরিটির মূল কাজ হচ্ছে ভ্যাট রিলেটেড বুকস অফ অ্যাকাউন্টস, কি তারা যে ভ্যাট কালেকশন করতেছে, ট্যাক্স কালেকশন করতেছে, এটা রিলেটেড বুকস অফ অ্যাকাউন্টসটা মেনটেন করা তাদের কাজ। আর তারা ভ্যাটের যে অ্যাক্ট এবং রুলস আছে এইটার ইমপ্লিমেন্টেশনটা করা তাদের কাজ। এছাড়া বাকি হলো টাইম টু টাইম বোর্ড মানস এনবিআর টাইম টু টাইম তাদেরকে যে দায়িত্ব দেয় সেইটা করা। এই 3টা কাজ হচ্ছে তাদের। তাহলে মূল কাজ কি? ট্যাক্স কালেকশন এবং ট্যাক্স অ্যাক্টিভিটিস রিলেটেড তারা রেকর্ডটা মেনটেন করবে। আর হচ্ছে ভ্যাটের আইন এবং বিধিমালা যেটা আছে, অ্যাক্ট এবং রুলস, সেই অনুযায়ী আইনের প্রতিপালন করা, অ্যাপ্লিকেশন করা, প্রয়োগটা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটুকু তারা দেখবে। 3 নাম্বার হচ্ছে বোর্ড তাদেরকে টাইম টু টাইম যা করতে বলে সেটা তারা ফলো করবে। কথা বুঝতে পারছি স্যার? জি স্যার। এই যে এখন যে পার্টটা আমরা দেখবো, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কনসিকুয়েন্স অফ নন কমপ্লায়েন্স। আপনি যদি নন কমপ্লায়েন্স করেন, ইরেগুলারিটি করেন, নিয়ম না মানেন, তাহলে হচ্ছে জরিমানা হবে। কি হবে? জরিমানা হবে। জরিমানা হবে। এখানে তো অনেকগুলো জরিমানা, তো এরকম এতগুলো জরিমানা এইভাবে কি মনে রাখা সহজ না কঠিন স্যার? কঠিন স্যার। কঠিন। কঠিন। তো এটাকে যদি আমরা 4টা মেজর ভাগে ভাগ করি, তাহলে এটা মনে রাখা সহজ। ঠিক আছে? নর্মালি যদি এমন হয় যে কোনো নন কমপ্লায়েন্সের কারণে ভ্যাটের ফাঁকি হয় নাই, ভ্যাটের অ্যামাউন্টের কোনো সম্পর্ক নাই, কি নাই, এটার অ্যামাউন্টের সম্পর্ক নেই, জাস্ট 15 তারিখের মধ্যে দেওয়ার কথা না দিয়ে 16 তারিখ দিছে, 20 তারিখ দিছে, তাহলে এটা কি কোনো অ্যামাউন্টের সম্পর্ক হয়েছে স্যার? ভ্যাটের অ্যামাউন্ট না না স্যার। স্যার। হয় নাই। এরকম যদি হয়, কোনো ইরেগুলারিটিস বা কোনো নন কমপ্লায়েন্স যেগুলোর সাথে ভ্যাট
ভ্যাটের অ্যামাউন্টের কোনো সম্পর্ক নাই, সেগুলোর ক্ষেত্রে নর্মালি 10,000 টাকা। নর্মালি কত? 10,000 টাকা। এটা কি মনে রাখা সহজ না কঠিন? সহজ। তাহলে এইভাবে শিখলে আপনার 8-10টা এখানে পার হয়ে চলে গেল, রাইট? আর ব্যতিক্রম হচ্ছে ভ্যাট রিটার্ন টাইমলি না দিলে এটা 2,000, তাহলে দুইটা চলে গেল। স্যার স্যার এটা বইতে আমাদের বইতে 5,000 টাকা লিখছে। এটা আগের বাবা। হুম। এটা এবছর চেঞ্জ হয়ে কত হয়েছে? 2,000 2,000। টাকা। থ্যাংক ইউ। তো এটা আগে ছিল 10,000, পরে হয়েছে 5,000, এখন কত? 2,000। 2,000। ওকে, তাহলে আমরা বুঝলাম যে যদি ভ্যাটের অ্যামাউন্টের ফাঁকি না হয় নর্মালি হচ্ছে 10,000 টাকা। কি 10,000 টাকা? আর 10,000 টাকা। ব্যতিক্রম হচ্ছে ভ্যাট রিটার্ন যদি টাইমলি সাবমিট না করে বা টার্নওভার রিটার্ন যদি টাইমলি সাবমিট না করে, সেক্ষেত্রে কত টাকা? 2,000 2,000। টাকা। তাহলে এইটুক মনে রাখা কি যাবে না যাবে না? যাবে স্যার। ওকে। এছাড়া যদি এমন হয় যে ভ্যাটের অ্যামাউন্টের ফাঁকি হয়েছে, কি ভ্যাটের অ্যামাউন্টের বাকি ফাঁকি, তাহলে সেই ক্ষেত্রে নর্মালি 50% অথবা ইকুয়াল, 50% অথবা ইকুয়াল। ইকুয়াল। আচ্ছা, এর বাইরে ব্যতিক্রম হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। কি ইনপুট ট্যাক্স ক্রেডিট? ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে বলছে যেটা 50% আর ইকুয়াল না হয় সেটার ক্ষেত্রে কত? 30% আর মিনিমাম 30%, ম্যাক্সিমাম 50%। ক্লিয়ার? এইগুলো কয়টা? দেখেন অনেকগুলো হাফ হাফ আছে, এই যে দেখেন হাফ হাফ আছে না, হাফ আর ইকুয়াল, হাফ আর ইকুয়াল, এগুলো গেল, তাহলে 4টা গেল। আরেকটা আছে, সেটা হইলো কত? 2 লাখ, এই যে 25,000 টাকা। এটা বলছে যে ইফ এ কোম্পানি ক্লেমস এক্সেমশন থ্রু এসআরও উইদাউট, ওই যে আমরা তো জানি যে ফার্স্ট শিডিউলের মাধ্যমে এক্সেমশন হয়, এছাড়া এসআরওর মাধ্যমে এক্সেমশন হয়, তাই স্যার? Good. এবং আমরা সেখানে শিখেছিলাম যে এসআরওর মধ্যে এক্সেমশন হলে সেখানে কিছু কন্ডিশন থাকে, বলছিলাম না? লাস্ট পেজে কিছু কন্ডিশন থাকে, সেগুলো ফুলফিল না করলে এক্সেমশন কার্যকর থাকে না, মনে আছে কি? এই যে আপনি কন্ডিশন ফুলফিল না করে যদি আপনি এক্সেমশন ক্লেম করেন, এসআরওর মাধ্যমে এক্সেমশন ক্লেম করেন, তাহলে সেক্ষেত্রে জরিমানা হচ্ছে 25,000 টাকা। এই হচ্ছে 5টা জিনিস মনে রাখলে টোটাল জরিমানাগুলো সব কাভার হয়ে যায়। তাহলে যদি কোনো ধরনের ইরেগুলারিটিস হয়, যেটার জন্য কোনো ভ্যাট অ্যামাউন্টের ফাঁকি হয় না, তাহলে নর্মালি 10,000 টাকা। ভ্যাট রিটার্নের জন্য হচ্ছে 2,000 টাকা। এছাড়া যদি ভ্যাট অ্যামাউন্ট ফাঁকি হয়, তাহলে সেই ক্ষেত্রে নর্মালি হচ্ছে হাফ অথবা ইকুয়াল। আর ইনপুট ট্যাক্স রিবেটের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, এটা হচ্ছে 30% আর 50%। আর যদি এসআরওর মাধ্যমে এক্সেমশনের ক্ষেত্রে কন্ডিশন ফুলফিল না করে আমরা এক্সেমশন ক্লেম করি, সেক্ষেত্রে 25,000 টাকা জরিমানা। এটা কি টোটাল জরিমানা সবগুলো স্যার এই 5টা জিনিস দিয়ে মনে রাখা যাবে না স্যার? আচ্ছা। এই আইনে একটা জায়গায় বলা আছে যে আনইনটেনশনাল, যদি কেউ কি করে ভ্যাট অ্যাভয়েড হইছে, ইচ্ছাকৃত করে ভ্যাট ফাঁকি দেয় না, ইচ্ছাকৃত করে কি করে নাই, স্যার 5,000 এর কোনটা জানি বলেন তো? হঠাৎ করে কে চেপে গেল? যদি ভ্যাট ফাঁকিটা, ভ্যাট যেটা অ্যাভয়েড হয়েছে সেটা অনিচ্ছাকৃত হয়, তাহলে সেক্ষেত্রে পেনাল্টি হবে না। সেক্ষেত্রে কি হবে না? পেনাল্টি তাই হবে না? না। কিন্তু আপনি তো বলবেন যে আমার অনিচ্ছাকৃত ফাঁকি হয়েছে, কিন্তু ভ্যাট অফিস কি আপনার অনিচ্ছাকৃতটা মানবে? সে বলবে যে এটা তোমার ইচ্ছাকৃত, তাহলে আপনাকে প্রুফ জি করতে হবে স্যার। যে অনিচ্ছাকৃত। তো সে তো কোনোভাবেই কোনো প্রুফে মানবে না, যতক্ষণ পর্যন্ত না সে আপনার কথা কাজে বা যে কোনো ভাবে আপনার সে কনভিন্স না হয়, রাইট? জি স্যার। সে যদি অনেস্ট হয় তাহলে তো আপনি ডকুমেন্টারি এভিডেন্স দিলে সে মানবে, আর যদি অনেস্ট না হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে যেভাবে সন্তুষ্ট করলে সে খুশি হয়, তখন যে এটাকে মানবে যে আনইনটেনশনাল, রাইট? জি স্যার। এরপরে দেখুন এগুলো কি দিচ্ছে। এটা হচ্ছে ওই বিভিন্ন ধরনের গাড়ি মামলা যে ইনিশিয়েট করে ভ্যাট অফিসাররা কি করবে, আপনার কোনো ধরনের গ্যাপ থাকলে সেগুলোর জন্য কি করে মামলা করে না, সেই মামলার অথরিটি কার কতটুকু, কত অ্যামাউন্ট পর্যন্ত কে করতে পারবে। যদি
ভ্যালু অফ গুডস কত হয় 5 লাখ টাকা পর্যন্ত, তাহলে রেভিনিউ অফিসার এটা মামলাটা তার আন্ডারে থাকবে। যদি 5 লাখ টাকার উপরে 20 লাখ পর্যন্ত হয় তাহলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 20-এর উপরে 30 লাখ পর্যন্ত হলে ডেপুটি কমিশনার। আর এগুলো থেকে পরীক্ষা আসবে, টেবিল থেকে পরীক্ষা আসে। আর 30-এর উপরে 50 পর্যন্ত হলে জয়েন্ট কমিশনার, আর 50-এর উপরে 1 কোটি পর্যন্ত হলে এডিশনাল কমিশনার, আর 1 কোটির উপরে হলে কি হবে চলো কমিশনার। 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 কমিশনার সেই মামলাটা প্রসিডিং করবে, ঠিক আছে। তো পরীক্ষা এখান থেকে দিয়ে বলতে পারে যে কমিশনারের ক্ষেত্রে পাওয়ার কতটুকু, লেভেল কতটুকু, তখন সেক্ষেত্রে আপনার আনসারটা কি হবে, মোর দেন 1 crore হইতে হবে। মোর দেন কি কন্ট্রোল। কি ভ্যালু অফ গুডস অর ট্যাক্সেবল সার্ভিস, তাহলে আপনি যে সাপ্লাইটা দিয়েছেন সেই সাপ্লাইয়ের ভ্যালুটা 1 কোটি টাকার বেশি হইতে হবে, তাহলে সেটা কমিশনারের এখতিয়ারে পড়বে, রাইট? জি স্যার। ওকে, তো আজকে আমাদের আলোচনা অনেক কিছু হয়েছে নাকি, আর বাকি আছে কি? এটা ডিক্লারেশন, ইনপুট, এগুলো সামারি, মূসক, আর বাকি আছে ব্যাট সফটওয়্যার মেইনটেনেন্স। ব্যাট সফটওয়্যার মেইনটেনেন্সের জন্য একটা জেনারেল অর্ডার আছে, এই যে দেখা যাচ্ছে নাম্বারটা 16। জেনারেল অর্ডার নম্বর 16। এটার ক্ষেত্রে বলছে যে যাদের 5 কোটি টাকার উপরে কি আছে টার্নওভার, তাদেরকে ব্যাট সফটওয়্যার মেইনটেইন করতে হবে, রাইট? আর যারা সেন্ট্রাল রেজিস্ট্রেশন তাদের ক্ষেত্রে কি করতে হবে, ব্যাট সফটওয়্যার মেইনটেইন করতে হবে, এগুলো এখানে বলা আছে। আর এই যে ইন্টারেস্টটা বলছিলাম সেকশন কততে আছে, 127। 127। এখানে ইন্টারেস্টটা মনে রাখতে হবে, ইন্টারেস্ট 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। মনে করেন আপনার বিডিএস অ্যাড সোর্সে যে ভ্যাট, সেইটা যদি টাইমলি, সেটা যদি আপনি ডিডাক্ট না করেন বা টাইমলি জমা না দেন, সেটা হচ্ছে বিডিএস এর উপর হচ্ছে 2% হাফ ইয়ারলি, 2% হাফ ইয়ারলি। উইথহোল্ডিং ভ্যাটের উপর হচ্ছে 2% হাফ ইয়ারলি। আর পেয়েবল ভ্যাট যেটা, সেটা হচ্ছে যেখানে দেখেন, সেটা হচ্ছে 1% পার মান্থ, 1% পার মান্থ। এবং সর্বোচ্চ কত মাসের ইন্টারেস্ট নিতে পারবে? 24 মান্থ। দেখা গেল যে আপনার 4 বছর ডিলে হয়ে গেছে, তাহলে 4 বছর পরে পেমেন্ট করছেন, তাহলে 4 বছর তো 48 মাস হয়, সেই ইন্টারেস্ট 48 মাস পাবে না। সে সর্বোচ্চ কত মাস ইন্টারেস্ট নিতে পারবে আপনার কাছ থেকে? 24 মাসে। 24 মাস। 24 মান্থ, 2 বছর। যে জিনিসগুলো পরীক্ষা আসার মতো সেগুলো আমি এখানে হাইলাইট করে দিয়েছি। ওকে, দেখছি। ওকে। তাহলে বিডিএস এর ক্ষেত্রে হচ্ছে 2% হাফ ইয়ারলি, যে বাই অ্যানুয়াল মানে কি 6 মাসে হাফ ইয়ারলি, হ্যাঁ। Barely. আর পেয়েবল ভ্যাট যেটা রেগুলার ভ্যাট, সেটা হচ্ছে 1% পার মান্থ, এবং সর্বোচ্চ কত মাস পর্যন্ত ইন্টারেস্ট নেওয়া যাবে? 24 মাস 24 পর্যন্ত মাস। দেওয়া যাবে। ওকে। আর হচ্ছে ব্যাট সফটওয়্যার, এই হচ্ছে আপনাদের সিলেবাস। আর বাকি এখানে যে এখানে একটা জায়গায় একটু বলা আছে, এটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমরা ট্যাক্সের ক্ষেত্রে কি হয়, অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ট্যাক্সের রিটার্ন সাবমিট করার সময় কোম্পানিগুলো কি করতে হয়, অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করতে হয় না? জি স্যার। করতে হয়। এখন বলছে যে ভ্যাটের ক্ষেত্রে এটা আগে ছিল না, নতুন আইনে এই 2019 সালের যে 12 সালের যে আইন, সেই আইনে বলছে যে ফিসকাল ইয়ার শেষ হওয়ার, তাহলে আমাদের ফিসকাল ইয়ার শেষ হয় কখন, জুন মাসে, রাইট? আমাদের জুন মাসে। জুন মাসে শেষ হয়। জুন মাস শেষ হওয়ার পরবর্তী 6 মাসের মধ্যে, পরবর্তী কয় মাসের মধ্যে, 6 মাসের 6 মধ্যে। 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে আপনাকে ভ্যাট অফিসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টটা সাবমিট করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আর যদি এই টাইমের মধ্যে আপনি করতে না পারেন, অ্যাপ্লিকেশন করেন, তাহলে সেই ক্ষেত্রে আরো 6 মাস টাইম বাড়াইতে পারবে। কে পারবে? কমিশনার পারবে। কে পারবে? স্যার কমিশনার। এইটুকু হচ্ছে আমাদের পড়াশোনা। আর বাকি এগুলো হচ্ছে বিভিন্ন ফর্মের নাম, এই সেই যা আছে, আর কিছু নাই। আমাদের ভ্যাটের সিলেবাস শেষ। ভ্যাটের সিলেবাস কি শেষ। কমপ্লিট। তো আমরা যেটা করব, এটা খুব ভালো করে পড়াশোনা করব। কোথাও কোনো গ্যাপ থাকলে আমাদের নেক্সট ক্লাস হবে কাস্টমস। কি হবে? কাস্টম। স্যার কাস্টম। কাস্টমস। কাস্টমস এর ক্লাসটা আমরা, কাস্টমস এর ক্ষেত্রে যেটা পরীক্ষার জন্য টিপস, সেটা হলো কাস্টমস এর সিলেবাসটা বিশাল বড়, রাইট? প্রায় অ্যারাউন্ড 400 পেজ। কত পেজ? 400 পেজ। 400 পেজ পড়ে যদি 5 to 10 মার্কস পেতে হয়, এটা কি ফিজিবল না? Not worth it. ওকে,
সেই ক্ষেত্রে আমাদের পাস করার জন্য যে বুদ্ধিটা করতে হবে সেটা হলো ভ্যাটের একটু সিলেবাসটা আমাদের গোছানো আছে এবং সহজ পড়লে বুঝে যেভাবে পড়াইছি সেভাবে পড়লে ভ্যাটের 40-40 পাওয়া যায়, ঠিক আছে, 40 থেকে 45 থাকে, তো এই 40 মার্কস ফুল কভার করা যায়। তাহলে পাস করতে আর কত লাগে? 10 10। ট্যাক্সে আমরা ইন্ডিভিজুয়ালের ম্যাথ, তারপর হচ্ছে কোম্পানির ম্যাথ যদি করি সেখানে তো 25 থেকে 30 মার্ক, রাইট? জি স্যার জি স্যার এর বাইরে সিলেক্টিভ কিছু জায়গা আমি বলে দিব যেগুলা মানে ইম্পর্টেন্ট এরিয়া, সেইগুলা যদি আপনি মাল্টিপল চয়েসের জন্য পড়েন, থিওরিটিক্যাল পার্ট পড়েন, তাহলে আপনার 80+ মার্ক চলে আসে। কত মার্কস? 80 80 প্লাস 80 প্লাস। তাহলে আপনি 90-র মধ্যে 90-95-র মধ্যে 80+ মার্কস পাওয়ার মতো অবস্থা চলে আসে। তাহলে কাস্টমসের ওইখানে কি আমি অনেক সময় ব্যয় করার কোনো প্রয়োজন আছে? না না স্যার স্যার না স্যার। এইখানে আমরা যেটা করব, সিলেক্টিভ কিছু এরিয়া আমরা বলে দিব, সেগুলা ম্যাটেরিয়ালসটা আমরা দিয়ে দিব, সেখানে সিলেক্টিভ এরিয়া বলবো, সেখান থেকে আপনি 5-6 মতো পেয়ে যাবেন। তাহলে আপনার মোটামুটি 80+ মার্কস পাইতে কোনো সমস্যা হবে থাকে না, থাকে না। অনেক স্টুডেন্ট এরকম পাস করার পরে ফোন করে মেসেজ দেয় যে তারা 80+ মার্কস পাইছে, তারা ক্লাসে রেগুলার অ্যাটেন্টিভ থাকে, বুঝে। ক্লিয়ার? তো আপনার পাস করা এটা কোনো ব্যাপারই না। কি হয়, আপনি হয়তো মনোযোগী না বা ওইভাবে গুছায় পড়েন নাই, সেই জন্য কি হয়, পাস করতে ফেল আসে দেরি হয়। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার জি স্যার 50 পাওয়ার জন্য 40 আপনার সিলেবাস শেষ, এই 40 পাওয়া যায়, আর বাকি লাগে 10। তাহলে ট্যাক্সের 50-এর মধ্যে আর 10 পাওয়া যাবে না স্যার? জি স্যার। জি স্যার তাহলে পাস করতে কোনো অসুবিধা আছে? না না স্যার স্যার কোনো অসুবিধা নাই। এই হলো আমাদের আজকের দিনের পড়াশোনা। আমাদের সিলেবাস শেষ, বাসায় পড়াশোনা করবেন। নেক্সট ক্লাস কিসের উপর হবে? স্যার কাস্টমসের উপর কাস্টমসের উপর কাস্টমসের উপর। আপনাদের ট্যাক্সের ক্লাস কি অবস্থা? এখনো হয়নি। স্যার এখন ট্যাক্সের শুরু ক্লাস হয়নি স্যার। শুরু হয় নাই স্যার স্যার কি? এখন শুরু হয় নাই ট্যাক্স ক্লাসে। এখন